হুম, তাহলে আমরা ছিলাম হচ্ছে কম্পোনেন্ট টেস্টিং এর টেস্ট হার্ডনেস নিয়ে। আমরা বলছিলাম যে কম্পোনেন্ট টেস্টিং, যেহেতু কম্পোনেন্ট একটা ইন্ডিভিজুয়াল একটা কম্পোনেন্ট তৈরি হয়েছে, সেই কম্পোনেন্ট তো নিজে নিজেকে টেস্ট করা যায় না। সো এটার জন্য দরকার দুইটা জিনিস। একটা হচ্ছে কন্ট্রোলার মানে ড্রাইভার, যে বেসিক্যালি তাকে টেস্ট করবে। সো ড্রাইভার ইজ এ কোড যেটাকে দিয়ে আমি কম্পোনেন্টটাকে এক্সিকিউট করব, কম্পোনেন্টের জন্য টেস্ট এক্সিকিউট করব, সেটাকে বলা হয় ড্রাইভার। সাধারণত আপনারা জানবেন যে মেইন মেথড যেটা থাকে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের, একদম রুট মেথডটাই হচ্ছে মেইন মেথড। সো মেইন মেথড নামেই পরিচিত। তো মেইন মেথডের আর একটা নাম হচ্ছে ড্রাইভার মেথড। অ্যাকচুয়ালি মেইন মেথডটা দেখবেন সফটওয়্যার ডেভেলপ করার সময় মেইন মেথডের ভিতর দিয়ে বারবার আমরা টেস্ট করি, কিন্তু মেইন মেথড আসলে কিছুই থাকে না যখন সফটওয়্যার তৈরি হয়ে যায়। মেইন মেথডের মধ্যে থাকে শুধুমাত্র লিঙ্ক, একটা শুরুটা দেওয়া থাকে, যেখান থেকে স্টার্ট করে দিল, আর কিছুই থাকে না মেইন মেথড, বাট মেইন মেথড থাকাই লাগবে। সো মেইন মেথড ইজ এ আসলে ড্রাইভার মেথড। তাহলে আমাদের এরকম টেস্টিং এর জন্য কিছু ড্রাইভার মেথড লিখতে পারি আমরা, সেটা কার জন্য কম্পোনেন্টটাকে এক্সিকিউট করতে হবে আমাকে। তো এটাকে বলে ড্রাইভার। স্ট্যাব মানে হচ্ছে ডামি মতো, যে আমরা বিভিন্ন পোশাকের দোকানে গিয়ে দেখি না, গার্মেন্টস এর দোকানে, যে সুন্দর সুন্দর মেয়ে দাঁড়ায় আছে, সুন্দর ড্রেস পরায় রেখে দিয়েছে, তাই না বন্নি? সবাইকে আসছে? জি স্যার, জি স্যার, জি স্যার, তো জি এই স্যার। যে হ্যাঁ, তো এই সুন্দর সুন্দর মেয়েদের দামি রেখে দেয়, যাতে করে ওটা দেখে যে কোনো মেয়ে যেন মনে করে যে এই ড্রেসটা আমাকেও এরকম সুন্দর দেখাবে। এটা তো লক্ষ্য উদ্দেশ্য, তাই না? প্ররোচিত করা বলবো এটাকে, প্ররোচিত শব্দটা কি চলে এটার সাথে? হ্যাঁ অবশ্যই স্যার, এরকমই অনেকটা। স্যার তো হ্যাঁ, ম্যাক্সিমাম সময় মডেলরা কেন সুন্দর হয় এবং তাদেরকে সুন্দর লাগে, তা আমরাও ভাবি যে আসলে ওই ড্রেসটা পরলে আমাকেও এরকমই লাগবে, দ্যাটস ওয়াই এই ড্রেসটা কিন্তু চুজ করা হয়। হ্যাঁ, সুন্দর করে ওটা ঠিকই আছে, ওইটার জন্য আসলে লক্ষ্য উদ্দেশ্য ওইভাবে বানানো। তো আমাদের এখানে স্টাফটা হচ্ছে কিছুটা ওইরকম, যেটা আসলে কাজের জিনিস না, কিন্তু এখন আপাতত সাপোর্ট দেওয়ার জন্য ওই যে দামিকে যেমন ড্রেস পরা রাখে না, সো কিসের জন্য? ড্রেসটা টেস্টিং এর জন্য তো একজন লাগবে, তাই না? তো ড্রেসকে টেস্ট করার জন্য একটা ডামি যেমন লাগে, আমার কম্পোনেন্টের কাজের জন্য যদি এমন কিছু লাগে যেটা কম্পোনেন্ট অন্য কারো হেল্প লাগছে বা অন্য কিছু লাগলে, সেটাকে আমরা স্টাফ বলি। যে কাপড়টা পরাচ্ছে সেটা হচ্ছে ড্রাইভার টেস্ট করার জন্য, আর যার মধ্যে পরানো হচ্ছে সেটা হলো স্টাফ, আর ড্রেসটা হচ্ছে কম্পোনেন্ট। হ্যাঁ, এক্সাম্পলটা কি ক্লিয়ার হয়েছে? নাহলে আরেকটা এক্সাম্পল দেবো। স্যার আরো একটা এক্সাম্পল স্যার দেন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল হচ্ছে আপনারা দেখছেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট? জি স্যার। টিচার ট্রেনিং ইনস্টিটিউট যেমন পিটিআই আছে, প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং ইনস্টিটিউট। তো প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং ইনস্টিটিউটের ওই টিচার, যারা প্রাইমারি স্কুলের টিচার, তারা 2 বছরের জন্য ট্রেনিং করতে আসে। ওদের ট্রেনিং এর কন্টেন্টটা হচ্ছে হাউ টু টিচ, এটা বাচ্চাদের কিভাবে পড়াতে হয় এটা শেখানো হয় 2 বছর ধরে। এটা সরকারি একটা প্রতিষ্ঠান, ওখানে যারা ক্লাস নেয় বা যারা, তাদেরকে বলে ইনস্ট্রাক্টর। সো ইনস্ট্রাক্টররা হচ্ছে ওই প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং দেয় 2 বছর ধরে হাউ টু টিচ। সো ওইরকম একজন ইনস্ট্রাক্টর হচ্ছে আমার বউ। তো আমি এই জন্য খুব ভিতরে খবর রাখি। তো ওরা কি করে, যখন 2 বছর শেষ হয় তখন ওদের টেস্ট করে। কাদের? ওই প্রাইমারি স্কুলের টিচারদের টেস্ট করে। তার মানে প্রাইমারি স্কুলের টিচার একটা কম্পোনেন্ট, টেস্ট করছে কে? ইনস্ট্রাক্টররা, তার মানে দে আর ড্রাইভার। ইনস্ট্রাক্টররা হচ্ছে ড্রাইভার, তাদের এক্সিকিউট করে, যাও পড়াও। এখন ওই পড়ানোর জন্য তো বাচ্চা দরকার, স্টুডেন্ট দরকার সামনে। স্টুডেন্ট তো রিয়েল স্টুডেন্ট তো হচ্ছে তার প্রাইমারি স্কুলে আছে। এন্ড এই ট্রেনিং ইনস্টিটিউটে স্টুডেন্ট সাধারণত গভর্নমেন্ট ওখানে একটা স্কুল খুলে রাখে, যাতে করে ওই প্র্যাকটিস
টিচিং গুলো ওখানে দিতে পারে। ধরলাম যে ওরকমও কিছু নাই, তাহলে কি করবে? অন্যান্য ইনস্ট্রাক্টররা বা টিচাররা যারা আছে তাদের ডামি হিসাবে বসায় রাখবে, বাচ্চাদের মতো যেন আচরণ করে সবাই। সো দিস ইজ কল্ড স্টাফ। স্টাফ। হ্যাঁ, তো এই ধরনের কাজ করতে গেলে যেমন কম্পোনেন্ট একটা আপনাকে দিয়ে দিল আর আপনি টেস্ট করবেন, তো কিভাবে টেস্ট করবেন? আপনি তো এক্সিকিউট করতে হবে। তার মানে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য প্রোগ্রামিং স্কিল। তার মানে আপনাকে ড্রাইভার লিখতে হবে, আপনাকে স্টাফ লিখতে হবে, তাহলে আপনাকে প্রোগ্রামিং স্কিল মাস্ট থাকা লাগবে। and must have to have the source code available. সোর্স কোড অ্যাভেলেবল থাকা লাগবে, কারণ হচ্ছে যে ওটা না হলে তো আপনি লিখতে পারবেন না। and may need special tools, হতে পারে ড্রাইভার স্টাফ লেখার জন্য কোনো স্পেশাল টুলস যদি থাকে যেটা আপনাকে মক বানাই দেবে। স্যার স্টাফের একটা প্রোগ্রামে একটা एग्जांपल দিবেন যে আসলে ফর एग्जांपल যেমন ড্রাইভার ফর एग्जांपल এই মেথডের ভিতরে ধরেন আমি আমার কম্পোনেন্টটার একটা কাজ আছে, আচ্ছা কম্পোনেন্টের কাজ ধরেন আমি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং ধরলাম যে আমি একটা কম্পোনেন্টের কাজ হচ্ছে কোনো ডেটাকে ডাটাবেজে সেভ করা, বা ডাটাবেজ ডিজাইনই তো এখনো হয় নাই, ডাটাবেজই নাই ধরেন আপনি আগে বানায় ফেলেছেন। সো আপনি কি করবেন? আপনি সেন্ড করলে কেউ একজন আপনার হয়ে কাজ করবে, ডাটাবেজে নিয়ে যাবে। সো আপনি একটা সার্ভিস লিখছেন যে সার্ভিসের কাজ হচ্ছে ডাটাবেজে পাঠানো, তো ডাটাবেজে ওআরএম কাজ করবে, আমার কি, আমার তো চিন্তা নাই, আমি পাঠাবো, আমি বলে দেবো সেভ। ওই মেথড তৈরি করা না এখনো, ধরেন আপনি সার্ভিস পর্যন্ত লেখা আছে, এখন আপনি কি করবেন? আপনি একটা ডামি সার্ভিস লেখেন ডাটাবেজে সেভ করার জন্য, ও যেন অ্যাকসেপ্ট করে, আপনি ওর কাছে পাঠাবেন আর ও আপনাকে বলবে সাকসেসফুলি সেভড। অ্যাটলিস্ট ওর কাছে পৌঁছালে যেন আপনি বলতে পারে সাকসেসফুলি সেভ, ওটা নিয়ে আপনি পরবর্তী কাজ করবেন ধরেন। সো আপনি একটা সেভ মেথডকে কল করলেন, সেভ মেথড যদি সাকসেসফুল হয় তাহলে 1 রিটার্ন করবে। যদি আপনি লিখলেন যে ইফ সেভ দেন আই উইল ডু দ্য নেক্সট প্রসেস, সো অ্যাটলিস্ট এই কাজটুকু তো করতে পারলেন এই কাজের জন্য, কিন্তু ওইটা যদি না হয় আপনি তো করতে পারবেন না। তো ওই টাইপের আপনি কিছু একটা ডামি লিখে রাখলেন আন্ডার কনস্ট্রাকশন টাইপের, বাট অল দ্য ড্রাইভার এন্ড স্টাফ উইল বি থ্রোন অ্যাওয়ে। যখন রিয়েল জিনিস তৈরি হয়ে যাবে তখন আর স্টাফ লাগবে না আপনার। স্টাফ ইজ নট এ রিয়েল প্রোডাক্ট, স্টাফ হচ্ছে আপনার সাপোর্ট দেওয়ার জন্য শুধু তৈরি। যেমন ড্রেস কিনে নিয়ে চলে যায়, ডামি কি কেউ নিয়ে যায় নাকি বাসায়? ওরকম ডামি পড়ে থাকে। আচ্ছা স্যার, আমি একটা এক্সাম্পল দিই, মানে সম্ভবত আমরাও আমাদের কারেন্ট প্রজেক্টে এরকম ইউজ করতেছি, সেটা একটু দেখেন তো আমাদের স্টাফের সাথে যায় কিনা। বিকজ আমরা এখন যেটা করতেছি, আমরা ফর এক্সাম্পল একটা সিমের হচ্ছে ডেলিভারি রিকোয়েস্ট করতেছি, ঠিক আছে? মানে একটা প্রোডাক্ট ডেলিভারি রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ। রিকোয়েস্ট করার পরে এখন হচ্ছে এটা অ্যাকচুয়ালি এটা ডেলিভারি হইতে ফর এক্সাম্পল 7 to 10 ডেজ টাইম লাগে, কিন্তু যেহেতু 7 to 10 ডেজ ওয়েট করাটা প্রজেক্টের জন্য হচ্ছে আপনার ঠিক না, কারণ কিন্তু আমাদের টেস্টিংটা সেক্ষেত্রে ইন্টারাপ্ট হবে। তখন ওইখানে আপনার রিকোয়েস্ট এন্ড হচ্ছে একটা স্টাফের মতন তৈরি করা হয়েছে, যে করবে কি যে হচ্ছে আপনার যখন রিকোয়েস্ট যাবে তখনই 3-4 মিনিটের মধ্যে আপনার হচ্ছে বলবে কি হ্যাঁ এটা ডেলিভার হয়ে গেছে। কারেক্ট একদম রিয়েল লাইফ एग्जांपल। আচ্ছা, এইটাই তাহলে স্টাফ। ওকে, থ্যাংক ইউ। কারেক্ট। মানে স্টাফের মানে হচ্ছে যখন এটা প্রয়োজনীয় জিনিস কিন্তু এখনো বানানো হয় নাই, এই জন্য আমি রিয়েলের একটা ডামি বানায় রাখবো। স্যার লাইক আমার দুইটা মডিউল আছে, একটা মডিউল আমি মডিউল এ টেস্ট করব, কিন্তু ওই টেস্ট করব কি এর ফাংশনালিটিটা টেস্ট করব, কিন্তু মডিউল এ টা টেস্ট করতে গেলে এটা আসলে ডিপেন্ডেন্ট টু মডিউল বি, হোয়ারএস মডিউল বি আমার ইমপ্লিমেন্ট হয় নাই, ডেভেলপ হয় নাই। তো মডিউল এটা যখন এক্সিকিউট করব, এক্সিকিউট করতে চাইলে সে আসলে কিছু ডেটা চায় বা কোনো একটা প্রসেস চায় যেটা বি থেকে আসবে, তখন বি যেহেতু হয় নাই তখন আমি এখানে এটা কোডও হতে পারে, কোনো টুলও হতে পারে যে আমাকে বলবে যে ওকে আই এম হিয়ার। এক্স্যাক্টলি ঠিক আছে, হ্যাঁ এরকম। নাও কম্পোনেন্ট টেস্টিং মেথড কিভাবে টেস্ট করা যায়? টেস্ট হচ্ছে টেস্টার আর ডেভেলপার একই জিনিস, তার মানে বুঝতে হবে যে ডেভেলপার সেন্ট্রিক টেস্ট এটা। হ্যাঁ, টেস্টিং টেক প্লেস উইথ স্ট্রং ডেভেলপমেন্ট ফোকাস। So knowledge about functionality, component structure and variable may be applied to design test cases, and often functional testing will apply. Additionally, the use of debuggers and other development tools
যেমন টেস্ট ইউনিট ফ্রেমওয়ার্ক যেগুলো আছে, যে ইউনিট, পিএইচপি ইউনিট, অথবা ধরেন টেস্ট এনজি, এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতে পারি আমরা। তারপরে উইল অ্যালাউ টু ডিরেক্টলি অ্যাক্সেস দ্য প্রোগ্রাম, যাতে করে যখন আমি এটা টেস্ট করতে যাব তাহলে জানো ডিবাগার মানে হচ্ছে আপনাকে টেস্টের ভিতরে মানে কোডের ভিতরে ঢুকতে হবে, আদারওয়াইজ ডিবাগার কাজ করবে না। এই জন্য ডিবাগার সাধারণত দেখবেন যে এমন একটা টুল যেটা হচ্ছে লাইন বাই লাইন যেন যেতে পারে। তো এটা হচ্ছে আপনার অনেকটা ডিবাগার যদি আপনি ইউজ করতে চান, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দেওয়া লাগে ভিতরে, যাতে করে যেন সে কাজ করতে পারে। কারণ আমরা যখনই কম্পাইল করে রান করি, ডিবাগিং মোডে তো এক্সিকিউশন মোডে হয়, এক্সিকিউশন মোডে সাধারণত ভিতরে কোড তো দেখা যায় না। এই জন্য একটা অন্য ধরনের অ্যাক্সেস লাগে, ডিবাগিং অ্যাক্সেস। যেমন আমি সি প্রোগ্রামিং এর ডিবাগিং ইউজ করতে গেছি ইক্লিপসে যখন আমি আমার ইয়ের থেকে ম্যাক প্রো থেকে যখন করতে গেলাম, কোনোভাবেই দিল না আমাকে, মানে ওর অ্যাক্সেসিবিলিটি লাগবে ভিতরে, মানে অ্যাডমিন অ্যাক্সেসিবিলিটি অনেক জটিল করে রাখছে সিকিউরিটির কারণে অ্যাপেল। বাট এটা যখন উইন্ডোজে করলাম দেখলাম যে খুব তাড়াতাড়ি হয়ে গেল, মানে ওই অ্যাক্সেসিবিলিটি অতটা স্ট্রং না উইন্ডোজের জন্য। তার মানে কি ভিতরে ইন্টারনাল কোডে সে যেন রিড করতে পারে রান টাইম মোডে। সো প্রোগ্রাম অ্যাক্সেস করতে প্রোগ্রাম ভেরিয়েবলস, তারপর এগুলো সব অ্যাক্সেস করা লাগবে। ইভেন ডিবাগিং করার সময় দেখবেন যে ভেরিয়েবলের ভ্যালুগুলা রান টাইম দেখায়, হ্যাঁ, যে এখন কত এর ভ্যালুটা। সোর্স কোড নলেজ allows to use white box method for component test. আমাদের কম্পোনেন্ট টেস্ট শেষ। এনি কোয়েশ্চেন? কোয়েশ্চেন করছে না যারা যারা পিছনের বেঞ্চে যারা আছে তাদের অবস্থা একটু দেখি। তারা হচ্ছে নিশাত তামান্না, তারপরে হচ্ছে আমাদের মিরাজ ভাই, তারপরে ইলিয়াস জামিল। আমি কোনোদিন দেখি না ইলিয়াস জামিল। ইলিয়াস জামিল কে আছেন নাকি? ইলিয়াস জামিল কে আছেন? ক্যামেরা কেন অন করতে বলি জানেন? ক্যামেরা অন করলে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি তৈরি হয়, একটা ফর্মাল হয়, এবং সবাই মনে করে যে আমাকে দেখা হচ্ছে। সো আমি একটু ইয়েতে থাকি সব সময়, মানে জাস্ট ফর্মাল। আমি আর একটা ব্যাচ চলতেছে আমার ড্যাফোডলে, ওটা একদম বাধ্যতামূলক ক্যামেরা অন থাকতে হবে, নাহলে বের করে দেবো ক্লাস থেকে, আমি বলে দিছি। আমি জাস্ট একদম এখান থেকে ডাইরেক্ট ব্লক করে দেবো যদি সেদিন যদি ক্যামেরা অন না করে। সো এটা আপনারা যেহেতু এখানে খুবই ম্যাচিউরড লোকজন আছেন, এই জন্য আমি চাচ্ছি যে যাতে ইন্টারেক্টিভ হোক ক্লাসটা, যাতে সবাই যেন ক্লিয়ারলি বুঝতে পারে, এবং 100% পাসিং রেট থাকা লাগবে, আদারওয়াইজ এটা ইফেক্টিভ হবে না কিন্তু। আর বিশেষ করে অনলাইনে তো এই জন্য আমি একটু বেশি সতর্ক, কারণ সবাই বাসা থেকে করছেন, বাসা থেকে করা মানে হচ্ছে কেউ বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করছে, এই জন্য ক্যামেরা অন করে না, তাই না? তাদের জন্য বললি আর একটা রেসপন্সিবিলিটি আছে আমাদের, যে এই ব্যাচটা তো অনেক বড়, এখানে যদি আমরা সবাই ভালো করি তাহলে বিজয়জি কিন্তু পরবর্তীতে আবার যারা নতুন জয়েন করবে তাদের জন্য অ্যারেঞ্জ করার একটা আগ্রহ থাকবে, যে না এখানে সবাই ভালোভাবে করতেছে, তো পরের ব্যাচেও হয়তো আরো কেউ সুযোগ পাবে। এটা কি নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার মতো ব্যাপারটা হয়ে গেল না? আপনি সুযোগ করে দিচ্ছেন ফেল করে আবার, মানে কি? আমি ফেল করার কথা বলি নাই স্যার, আমি পাস করার কথা বলছি, যে আমরা সবাই যদি ভালো করি তাহলে অবশ্যই পরবর্তীতে আবারও ব্যাচ তৈরি হবে। বাট আমরা যদি খারাপ করার রেশিওটা বেশি হয় তাহলে বিজয়টি হয়তো এভাবে আর ট্রেনিং অ্যারেঞ্জ করবে না। সবাই ভালো করলে আবারও অ্যারেঞ্জ হবে, আমি সেটাই বলছি। না ঠিক আছে, হ্যাঁ সেটা তো মানে একটা দুইটা জিনিস, একটা হলো আপনাদের 100% পাসিং রেট, এটা আমারও রেপুটেশন। এরপরে হচ্ছে আপনি চিন্তা করেন এবার বিজেআইটি যে কতজন যদি একসাথে পাস করে, আপনার একটা বিশাল হাইপ উঠবে কিন্তু বাংলাদেশে,
কারণ প্রথমবার 13 জন দিয়েছিল, 13 জনই পাস করছে। প্রথম বাংলাদেশে বিজিআইটি 100% পাস। এর আগ পর্যন্ত কিন্তু বিজিআইটির আগে কিন্তু 100% পাসিং রেট হয় নাই, এটা কিন্তু রেকর্ড। এরপর বিজিআইটি যখন করছে তার পরবর্তীতে 2টা ব্যাচ করছে। তার মানে হচ্ছে বিষয়টা হলো যখনই কোনো মানুষ দেখে যে সম্ভব তখন ওর দ্বারা সম্ভব। ওকে, জাস্ট 1 মিনিট। হ্যালো, হ্যাঁ বলেন। জামিল আসলে মিটিং এ আছে, সে আনমিউট করতে পারতেছে না আর কি। সে কেটে আবার জয়েন করতে বলেন, হ্যাঁ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেটে জয়েন করতেছে। ও বলতেছে মানে ফার্স্ট থেকেই রেসপন্স করার চেষ্টা করতেছে, আনমিউট করতে পারছে না আর কি। আনমিউট না করলে চ্যাটিং এ আসবে, চ্যাটিং এ তো বলবে। হ্যাঁ, চ্যাটিং এ তো কিছুই লেখে নাই, খালি লোকমান লিখছেন আর হচ্ছে প্রদীপ লিখছে, আর কেউ লেখে নাই। যে কথা বলতে পারছেন না অ্যাটলিস্ট চ্যাটিং দেখলে তো আমি বুঝতে পারতাম। বা হ্যান্ড রেজ করেন, হ্যান্ড রেজ করলে তো এখানে একটা আসে। রাশেদ খান, আমার একটা ছোট্ট একটা কোয়ারি ছিল, সেটা হচ্ছে আপনার এখানে যে ফাংশনাল নন ফাংশনাল, এটা কি ফাংশনাল কিউ অ্যাট্রিবিউটস আর নন ফাংশনাল কিউ অ্যাট্রিবিউটস এর কথাই তো বলেছেন, তাই না? হ্যাঁ জি এক্স্যাক্টলি। একটু রিক্যাপ করবেন আসলে, আমি একটু প্যাচ লাগাই ফেলছি যে কোনটা ভাই ফাংশনাল আর নন ফাংশনালের সাথে রিলেশনটা জাস্ট সংক্ষেপে 1-2 লাইন বললেও হবে। আচ্ছা, ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউট যেটা ছিল আমাদের, এটা 5টা। আইজাক, তো 5টার ভিতরে ছিল, আর যে নন ফাংশনাল ছিল 6টা। পারফিউম, হ্যাঁ পারফিউম। এই যে আপনার যে ফাংশনাল নন ফাংশনাল টেস্টটা আপনার টেস্ট লেভেলের সবগুলাতে আপনার হতে পারে। মানে সবটা, যেমন কম্পোনেন্ট টেস্টের জন্য দেখলাম যে এমন কোন টেস্ট লেভেল আছে যে ফাংশনাল টেস্ট আছে কিন্তু নন ফাংশনাল নাই। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে সবাই বলবে অ্যাকসেপ্টেন্স টেস্টিং। আচ্ছা, জি। অনেকে বলে অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ তো হোয়াইট বক্স নাই। আচ্ছা। সো পার্সপেক্টিভটা আসলে বোঝা উচিত আমাদের। আমরা যাব ফাংশনাল এই সিস্টেম টেস্ট এন্ড অ্যাকসেপ্টেন্স টেস্টিং এর সময় হোয়াইট বক্স কিভাবে করা যায়। হোয়াইট বক্স মানে আমার মগজের ভিতর ধরে নিছি সোর্স কোড থাকা লাগবে, তাই না? এখন মনে করেন যারা মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করতো তাদের জন্য কিন্তু আমাদের সোর্স কোড হচ্ছে ব্ল্যাক বক্স। আমাদের সোর্স কোড মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য কিন্তু ব্ল্যাক বক্স। আমরা তো মেশিন ল্যাঙ্গুয়েজ দেখতে পাই না। আচ্ছা, এরপর আসছি আমরা ইন্টিগ্রেশন টেস্ট। ইন্টিগ্রেশন টেস্ট যখন কম্পোনেন্ট টেস্ট কমপ্লিট হয়েছে অ্যাটলিস্ট দুইটা না হওয়ার আগে তো আমি ইন্টিগ্রেশনের কথা ভাবতেই পারি না। ইন্টিগ্রেশন মানে হচ্ছে মোর দেন ওয়ান কম্পোনেন্ট। মোর দেন ওয়ান বলতে আসলে 2টা কম্পোনেন্ট, মোর দেন ওয়ান বলা যাবে না। 2টা কম্পোনেন্ট পরের সাথে ইন্টিগ্রেশন হতে পারে, 3টা কম্পোনেন্ট ইন্টিগ্রেট হয় না। মানে কি 3টা কম্পোনেন্ট ইন্টিগ্রেট হয় না, একসাথে 2টা কম্পোনেন্টের বেশি ইন্টিগ্রেট হয় না। স্যার একটা কম্পোনেন্ট আর একটা কম্পোনেন্টের সাথে ইন্টিগ্রেট হইতে পারে, এরপরে ওইটা শেষ হইলে এই 2টা থেকে আরেকটা কম্পোনেন্টের সাথে আরেকটা কম্পোনেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে একটার পর আরেকটা। আমি একসাথে কিন্তু যোগ বিয়োগ একসাথে করা যায় না, হয় আমাকে যোগ করে যে রেজাল্ট আসবে তার সাথে বিয়োগ করতে হয়, ঠিক এরকম। তো ইন্টিগ্রেশন টেস্টিং মানে হচ্ছে ইন্টারফেস টেস্টিং। ইন্টারফেস মানে কি স্যার? দুইটা ডিফারেন্ট কম্পোনেন্ট, স্যার দুটো ডিফারেন্ট কম্পোনেন্ট থেকে যদি আরেকটা তৃতীয় কোনো কম্পোনেন্টে যদি কোনো ডেটা আসে বা কোনো ফিচার অ্যাড হয়, ওই থেকে এটা ইন্টিগ্রেশন টেস্টিং হয় না? হবে। তার মানে কি 2টা আগে ইন্টিগ্রেট করে নিছেন, করে যেটা পাইছেন সেটার সাথে আরেকটা ইন্টিগ্রেট করছেন। জি, এটাই বলতে চাচ্ছি। এটা কি রাশাসন এরকম যে সাপোজ আমার C1 C2 আছে, তো C1 C2 মিলে C12 হলো, আরেকটা জায়গা থেকে C34 আসলো, আবার C34 এবং C12 মিলে আরেকটা হলো কম্পোনেন্ট, আরেকটা হলো। কারেক্ট। যেমন ধরেন 3টা জিনিস আমি যোগ করছি, 2, 3 আর 4 যোগ করবো কি করে? একসাথে কি যোগ করা যায়? আমাকে হয় 2 আর 3 এর সাথে যোগ করে 5 করতে হবে, 5 এর সাথে 4 যোগ করতে হবে, দুইটা করে। হ্যাঁ, 2টার বেশি কখনো ইন্টিগ্রেশন হবে না।
সো স্যার তার মানে স্যার ট্রির মতো খানিকটা স্যার, ট্রির মতো না এটা? হ্যাঁ, ট্রির মতো। আসলে পৃথিবীর কোনো কাজই একসাথে দুইটা বেশি ইন্টিগ্রেশন হয় না, সম্ভব না। আচ্ছা, ইন্টিগ্রেশন টেস্টিং এর আরেকটা মানে হচ্ছে ইন্টারফেস টেস্টিং। ইন্টারফেস বলতে আমরা কি বুঝি? ইউআই টাইপের। স্যার সফটওয়্যার এবং হিউম্যানের মাঝখানে ইন্টারঅ্যাকশন এর জন্য যে মিডিয়ামটা ইউজ করা হয় সেটাকে সাধারণত সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টারফেস বলা হয়। আর আরেকবার বলেন। সফটওয়্যার এবং হিউম্যান এই জিনিসের মাঝখানে ইন্টারফেসে মানে ইন্টারকমিউনিকেশনের জন্য যে মিডিয়ামটা ব্যবহার করা হয় সেটাকে সাধারণত ইন্টারফেস বলা হয়। সেটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস। তার মানে there only is there an only user interface? Is there any other interface? স্যার আছে তো, যেমন API। হ্যাঁ, যেমন রোহিন বলেন। API অ্যাপ্লিকেশন। হ্যাঁ, API যেমন এখান থেকে অন্য প্রোগ্রামের সাথে ইন্টারফেস করে রাখছে API। রাইট। আসলে ইন্টারফেস মানে হচ্ছে দুইটা সিস্টেমের মাঝখানে বা দুইটা কম্পোনেন্টের মাঝখানের জায়গাটা যেখানে ইন্টারাকশন হচ্ছে। যেমন একটা মানুষ আর একটা মানুষের সাথে কথা বলছি, কোথায় ইন্টারাকশন হয়? একজনের মুখ আর একজনের কান, বা একজনের চোখ আর একজনের চোখ, তাই তো? মেসেজ আদান প্রদান হয়। তো তার মানে যখন ইন্টারফেস বলি তখন আমাকে একটু অনেক বড়ভাবে চিন্তা করতে হবে। আসলে শুধু আমরা ইউজার ইন্টারফেস বলে ফেলি প্রথমেই, এটা হচ্ছে কমন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ইন্টারফেস। মানুষের সাথে কম্পিউটারের ইন্টারফেস কি কি আছে? দেখেন এগুলা ইউজার ইন্টারফেস না, মানে আমার সফটওয়্যারের ক্ষেত্রে ইউজার যখন ক্লিক করছে তাহলে মাউস দিয়েই করছে। তার মানে কোনো মানুষই কম্পিউটারে আমার স্ক্রিনে কোনো কিছু দিয়েই ইন্টারাকশন করতে পারে না কম্পিউটারের ইন্টারফেস ছাড়া। তার মানে হয় মাউস দিয়ে ক্লিক করবে, নয়তো টাচ স্ক্রিনের মাধ্যম দিয়ে মেসেজ পাঠাবে, কিছু একটা ইন্টারফেসের মাধ্যম দিয়ে করছে, তাই না? সো ইউজার ইন্টারফেসের মাঝখানেও আমাদের আর একটা ইন্টারফেস আছে। ওরকম আমাদের ফ্রন্ট এন্ডের সাথে ব্যাক এন্ডের ইন্টারফেস আছে, ব্যাক এন্ডের সাথে আবার ডাটাবেজের ইন্টারফেস আছে, তাই না? কিছু আছে ইন্টারফেস হার্ডওয়্যার লেভেল ইন্টারফেস, যেমন আমরা এগুলো নাম বললাম। যেমন ইউএসবি পোর্ট হচ্ছে একটা ইন্টারফেস যেখান থেকে ডাটা আদান প্রদান করায়। নেটওয়ার্কের ইন্টারফেস নিক কার্ড যেটাকে বলা হয়, তাই না? এরকম কিছু লজিক্যাল ইন্টারফেসও আছে কম্পিউটারে, যেখানে হার্ডওয়্যার না। এরকম কোনো ইন্টারফেসের নাম বলতে পারবেন? ফাংশন, যেমন পোর্ট 80 পোর্ট। আচ্ছা 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 80, তাই না? অনেক পোর্ট আছে দেখবেন, লজিক্যাল পোর্ট, এগুলা নাম্বার শুধু, এগুলো ইন্টারফেস। তাহলে আমরা ওয়াইডলি বুঝলাম যে ইন্টারফেস মানে হচ্ছে ফেস টু ফেস হতে হবে। যখনই বলি ইন্টারফেস তার মানে ফেস টু ফেস। যেমন আমরা বলি ইন্টারসিটি মানে সিটি টু সিটি, এই জন্য কিন্তু নাম হয়েছে ইন্টারসিটি ট্রেন, ইন্টারসিটি বাস, তার মানে সিটি টু সিটি কমিউনিকেশন হচ্ছে। তো ইন্টারফেস মানে হচ্ছে দুইটা কম্পোনেন্টের মাঝখানে ফেস টু ফেস কমিউনিকেশন। তার মানে এইখানে টেস্টিংটা আমার, তার মানে আপনি বুঝলেন যে স্কোপটা কোন জায়গায়? কম্পোনেন্ট টেস্টিং না, দুইটা কম্পোনেন্টের মাঝখানে যে মেসেজিং গুলা হচ্ছে সেই জায়গাটা, সেই জায়গাটাকে টেস্ট করা। তো একটা কম্পোনেন্ট আরেকটা কম্পোনেন্টকে মেসেজ পাঠায় কি করে? এবারে প্রোগ্রামিং এর ভাষায় বলি, কি করে পাঠায়? ধরেন একটা ক্লাস হামিদ ভাইয়ের কথা খুবই আস্তে শুনতে পাচ্ছি, এটা কি আমার সমস্যা নাকি? ভাইয়া বলছি যে কল করে পাঠায়, ইন্টারনালি ফাংশন কল করে পাঠায়, অথবা যদি এপিআই। হ্যাঁ, সাধারণত একটা কম্পোনেন্ট ধরলাম একটা ক্লাস, আর একটা ক্লাস থেকে যখন কল করে তার মানে বুঝতে হবে তার ফাংশন কল করে। আর কল করা মানে হচ্ছে আমি হয়তো যদি মেসেজ দিতে চাই তাহলে ফাংশনের প্যারামিটারের মধ্যে ভরে দিতে হয়। তার মানে ইন্টারফেসটা বুঝছেন? ইন্টারফেস হচ্ছে কম্পোনেন্টের বাইরে, যেটা পাবলিকলি অ্যাক্সেসিবল,
পাবলিকলি অ্যাক্সেসিবল মেথড, যে অন্য কেউ যেন এটাকে মেসেজ পাঠাতে পারে থ্রু প্যারামিটারস। সো এইখানে যদি কোনো রকম ঝামেলা হয়, এখানে কি ধরনের ঝামেলা হয়? ঝামেলাটা হচ্ছে এরকম, ধরেন একজন আর একজনের সাথে কথা বলছে, একটা মানুষ আর একটা মানুষকে কথা বলছে কি, তার মানে কি একটা মানুষ তার হিয়ারিং মেথডটাকে কল করে সাউন্ড নামে একটা ফাইল পাঠায় দিছে, সাউন্ড টাইপের একটা ডাটা পাঠায় দিছে, কোনটা? হিয়ারিং মেথডকে কল করে। সমস্যাটা কোথায়? সমস্যাটা ওই কম্পোনেন্টটা, ওই মানুষটা রেগে যায় কেন? যদি আমি সাউন্ডটা খারাপ সাউন্ড দিই, তার মানে কি তার ডেটা টাইপের সাথে মিলছে না, তাকে ইরিটেট করছি। তার মানে ওই সব জায়গায় কোথায় প্যারামিটারে গন্ডগোল, বা সে যা রিটার্ন করছে সেখানে গন্ডগোল। আপনি পাঠাইছেন সুন্দর কথা, সে রিটার্ন করলো মেজাজ খারাপ। তো দুটা কম্পোনেন্টের মধ্যে গন্ডগোল হতে পারে এইসব জায়গায়। তার মানে বুঝতে হবে যে কোনো কম্পোনেন্টের মাঝখানে, তার মানে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আর ওয়েল টেস্টেড, কারণ কম্পোনেন্ট টেস্টে পাস করে আসছে এরা দুজনই। তার মানে দুইটা কম্পোনেন্ট ইন্ডিভিজুয়ালি ইন্টারনালি পারফেক্ট, আদারওয়াইজ আমি ইন্টিগ্রেশনে যাব না। তো এখন এই দুটাকে আমি যখন কোলাবোরেটলি কাজ করতে দিলাম, গন্ডগোল লেগে গেল দুইজনের মধ্যে। তার মানে বুঝতে হবে দুইজনই পারফেক্ট, বা তাদের ইন্টারফেসে গন্ডগোল আছে, হয় তাদের মেসেজে যাওয়া গন্ডগোল, অথবা মেসেজে ভ্যালিডেশন দেন না আপনি দিতে বলছিলেন ইন্টিজার, দিয়ে দিছে ফ্লোট, চাচ্ছিলেন আপনি ফ্লোট দিছে, ইন্টিজার চাচ্ছিলেন ফ্লোট পাঠায় দিছে। সো বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। সো ওই ঝামেলাগুলোকে আমার টেস্টিং করতে হবে, এটাকে বলে ইন্টারফেস বা ইন্টিগ্রেশন টেস্টিং। So examine the interaction of the software elements, that is component, after system integration. So integration is the activity of combining individual software component into larger subsystems. Further integration of subsystems will be the part of the system integration. এরকম করে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এক দেশের সাথে আরেক দেশের যখন কমিউনিকেশন হয়, তখন কোথায় হয়? ইন্টারফেসে। বাংলাদেশের ইন্টারফেস কয়টা? অনেক জায়গায় এগুলো সব হচ্ছে ফিজিক্যাল পোর্ট, এয়ারপোর্ট, ল্যান্ড পোর্ট, সি পোর্ট, or are physical port. Do you have any logical port? টেলিফোন, স্যাটেলাইট মাধ্যম দিয়ে হয়তো, তারপর ওটা ফিজিক্যালি ধরা হয়, কারণ ডেটা হচ্ছে ওটা ফিজিক্যাল পোর্ট দিয়ে যায়। তারপর আমরা ধরার খাতিরে ধরলাম যে এটা আমরা দেখতে পাই না, বাট ওটা একটা পোর্ট দিয়ে আসে, সেটা হচ্ছে বিআরটিসি নাকি, সরি বিআরটিসি না, বিটিআরসি। বিটিআরসি হচ্ছে আমাদের লজিক্যাল পোর্ট, যেখান থেকে ডেটা চলে যাচ্ছে। এরকম অনেক ধরনের কমিউনিকেশন পোর্ট থাকতে পারে, যে পোর্টগুলার মাধ্যম দিয়ে, ফিজিক্যাল পোর্ট দিয়ে কিন্তু অনেক ধরনের পোর্ট আছে, যেমন কালচারাল পোর্ট আছে। দেখবেন যে কালচার ঢুকতেছে একদিক দিয়ে, তাই না? এরকম অনেক পোর্ট থাকতে পারে। সবগুলাকে ইন্টারফেস টেস্টিং করা দরকার। আপনি যখন অনেক বেশি নলেজেবল হবেন, তখন আপনি ইন্টারফেস গুলো দেখতে পাবেন। ও আচ্ছা, কোন জায়গা দিয়ে বলেন। তারা হচ্ছে একটা আমাদের রিপ্রেজেন্টেটিভ, ডেলিগেট, আমাদের গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছে তারা। তারা হচ্ছে আমাদের ডেলিগেট। সো তারা হচ্ছে আসলে এর ইন্টারফেস, কি বলে আমাদের প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্টের ইন্টারফেস। ওকে, তো ইন্টারনাল ফাংশনালিটি অলরেডি টেস্টেড। এখন আমরা শুধু এক্সটার্নাল ফাংশনালিটি গুলো টেস্ট করব, যেটা পাবলিকলি ভিজিবল, মেবি পারফর্ম বাই ডেভেলপারস এন্ড টেস্টার্স বোথ। স্যার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার আমরা যেমন এপিআই টেস্ট করি, এপিআই টেস্টের ক্ষেত্রে আমরা জিজি একটা ইন্টারফেস আছে, ওই ইন্টারফেস থেকে আমরা ব্যাক এন্ড থেকে ডাটা নেই। তো এখানে মেবি মানে যে এক্সাম্পলটা দেয়া হলো ইন্টারফেসের, জিজি হচ্ছে ইন্টারফেস, আর ব্যাক এন্ড থেকে আমি ডাটা নিয়ে আমি শো করতেছি আর কি, মানে যে রেসপন্সটা পাচ্ছি। কারণ জিজির উপর আপনি ডিপেন্ডেন্ট।
হ্যাঁ, এটা একটা লাইভ এক্সাম্পল হইতে পারে না যে হ্যাঁ হতে পারে। ও সব ইন্টারফেস এগুলো সবই। এখন আপনি যদি টেস্ট করতে যান, এখন আমার টেস্টিং পয়েন্ট অফ ভিউ থেকে আসেন, আপনি কি জিজি টেস্ট করবেন? হ্যাঁ, আমি জিজি টেস্ট করব, ডাটা নেবো ব্যাকএন্ড থেকে, আপ স্ট্রিম থেকে। তো আপ স্ট্রিম আমার যে ডাটা দেবে আমি জিজিতে সেই ডাটা দেখবো, এসপেক এর সাথে আমি মিলাবো যে এসপেকে আমার জিজিতে মানে আমি যেরকম রেসপন্স পাচ্ছি আমার রিকোয়ারমেন্টে সেরকম আছে কিনা। হ্যাঁ, বাট জিজিটা কি আপনার বানানো? না, জিজি আপ স্ট্রিম দুটোই আমার বানানো না, আমি জাস্ট টেস্ট করব আর কি। হ্যাঁ, ওটা টেস্ট করার জন্য আপনি টুল হিসেবে ব্যবহার করতে পারেন, যেটাকে আপনি স্টাবের সাথে তুলনা করতে পারেন। হ্যাঁ, কিন্তু আপাতত হচ্ছে আমি টেস্ট করতে যাচ্ছি যখন, তার মানে আপনি যদি বলেন জিজি ইন্টারফেস আমি টেস্ট করব, তার মানে আপনার টেস্টের কনসিডারেশনে চলে আসতে হবে। আচ্ছা, তার মানে আপনার যে কম্পোনেন্ট গুলা, যে দুই কম্পোনেন্টের মাঝখানে যে আপনি টেস্ট করবেন সেইটা হচ্ছে আপনার টেস্টিং। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার এক্সটার্নাল ফাংশনালিটি টেস্ট করতে হবে। তো এন্ড জিজি কে টেস্ট তো আপনি করবেন না। মানে জিজি ইজ প্রোভাইডার, একজন ডাটা প্রোভাইডার, নাথিং এলস। বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। সো ইন্টিগ্রেশন টেস্ট মানে হচ্ছে আমাদের কম্পোনেন্ট অলরেডি টেস্টেড, ইন্টিগ্রেশন টেস্ট করতে হবে, এক্সামিনিং দ্য ইন্টারাকশন বিটুইন কম্পোনেন্ট সাবসিস্টেমস পড়লাম। ইন্টারফেস বলতে আমরা যেটা বুঝি, যেমন জিইউআই, জিইউআই তো সবাই জানেন না, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এমএমআই ম্যাচুরিটি মডেল ইন্টারফেস, মাল্টিমিডিয়া ইন্টারফেস। আর একটা হচ্ছে যখন আমরা যে কমান্ড দিয়ে কাজ করতাম, ওটার নাম কি ছিল? ওটা হচ্ছে সিএলআই। সিএলআই, হ্যাঁ, কমান্ড লাইন ইন্টারফেস। সো মোস্টলি এই ইন্টারফেস গুলা সব থেকে বেশি সফটওয়্যারের জন্য বা ইন্টারাকশনের জন্য খুব বেশি দরকার হয়। তো আমাদের সফটওয়্যার যদি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নাকি মাল্টিমিডিয়া ইন্টারফেস? হ্যাঁ, মাল্টিমিডিয়া ইন্টারফেসের একটা এক্সাম্পল দেন তো কেউ। স্যার ইউটিউবের যে ইন্টারফেস গুলো আছে, ইউটিউবের যে থাম্বনেল গুলো আছে, ওখান থেকে আমরা ক্লিক করলে তো মূল ভিডিওতে চলে যেতে পারি। মাল্টিমিডিয়া ইন্টারফেস, গুগল হোম ক্যান বি মাল্টিমিডিয়া। ওটা জিইউআই না কেন? যে ইন্টারফেসে আমি বলি, যে ইন্টারফেসে মাল্টিমিডিয়া দেওয়া যায়, যেমন ধরেন আমি ভয়েস দিয়ে কমান্ড করছি, বুঝতে পারছেন? যখন আমি ভয়েস পাঠাচ্ছি সেটা হচ্ছে মাল্টিমিডিয়া, তখন আর ওই গ্রাফিক্স নাই। সো ভয়েস, ভিডিও, এই ধরনের বিষয়গুলো যখন চলে আসবে, যেগুলো দিয়ে আমি কমান্ড করব, ভয়েস রিকগনাইজার। হ্যাঁ, ভয়েস, যেমন আপনি গুগলের যে সার্চ বক্সের ভিতরে টেক্সট না শুধু, এখন ড্রপ করে ফেলতে পারেন একটা ইমেজ। গুগল মিট হচ্ছে একটা মাল্টিমিডিয়া ইন্টারফেস। হ্যাঁ, কারণ আমরা এর ভিতর দিয়ে কথা বলতেছি, ভিডিও দেখতেছি। তবে কর্টানা আছে না স্যার? কর্টানা তো মাল্টিমিডিয়া ইন্টারফেসে কাজ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, ইন্টিগ্রেশন টেস্ট এক্সামিন দ্য ইন্টারফেস। আচ্ছা স্যার, বারকোড রিডার যেটা আছে সেটাও কি তাহলে ইন্টারফেস হতে পারে? সুবা কি বললেন? স্যার ডিভাইসও কি মাল্টিমিডিয়া ইন্টারফেস হতে পারে, যেমন ধরেন টিভি? যদি আপনি ইন্টারফেস হিসাবে মানে করতে চান, এখন টিভি তো হচ্ছে ব্ল্যাক বক্সের মতো, আপনি তো খালি দেখেন, কিছু করতে পারেন। ইন্টারফেস আমরা যেটা বলছি সেটা হলো যেন আমরা টেস্ট করতে পারি, এই ধরনের জিনিসগুলোকে আমরা হাইলাইট করতেছি এখন। সোবা কি এরকম কিছু বলতে চাচ্ছেন যে সাপোজ আমরা হলো এসি, এখন যেমন এসি টিভিতে আমরা কমান্ড দেই, কমান্ড দেওয়ার পর সেগুলো চালু হয়, অথবা তাদের আচ্ছা, হ্যাঁ, আপনি যদি ভয়েস দিয়ে মানে, হ্যাঁ সেটা হতে পারে তখন। কারণ টিভি হচ্ছে একটা সিস্টেম, তাহলে আপনার এটা হবে যে আপনার যে ইন্টারফেসটা হচ্ছে আপনার হয়তো মাউথ স্পিচ, তারপর হচ্ছে টাচ স্ক্রিন, যেগুলো আপনি ইন্টারফেস হিসেবে ইউজ করতে পারেন। জি, থ্যাংক ইউ। ক্যামেরা হতে পারে যে আপনার চেহারা দেখে একটা মুভি চালাই দিল, যে সুবার মনটা খারাপ, একটা সুন্দর মুভি চালাই দিলাম, বুঝতে পারছেন?
এরকম একটা কিছু থাকলে ভালোই হয়েছে। হ্যাঁ, এখন তো তৈরি হচ্ছে এরকম। মনে করেন যে আপনার মনের উপরে মনের প্রভাবটা রুমের কালার কম্বিনেশন চেঞ্জ করে দেয়। যে আপনার যদি মন খারাপ হয় তাহলে একটা রং তৈরি হয়ে যাবে ওয়ালে, এআই ইউজ করে। তো আজিজ ভাই আম গাছতলা বসে অফিস করতেছেন? ডেডিকেটেড। না স্যার, ওই কারেন্ট চলে গেছে স্যার, এই জন্য পুকুর ঘাটে এসে বসে আছি। আলহামদুলিল্লাহ। কোন জায়গায় বাসা? স্যার এটা হচ্ছে 14 গ্রাম, কুমিল্লা। ও, কুমিল্লা থেকে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি ঢাকাতে আছেন। ও, তাহলে তো আম কেমন হয়েছে আপনার ওখানে? ও স্যার, অনেক আম হয়েছে এবার। আরে, আমের সিজন আমি নাই। গাছের দিকে তাকায় বললেন নাকি? Don't believe what are told by the developers. আজ আম গাছের নিচেই থাকেন, নারকেল গাছের নিচে আবার গিয়া করেন না। এদিকে তো আবার তালও বড় হচ্ছে। আচ্ছা। আচ্ছা স্যার, বারকোড স্ক্যানার যেটা আছে, বারকোড রিডার, ওইটাও কি কাইন্ড অফ ইন্টারফেস? তা তো অবশ্যই। আপনি যে জায়গা দিয়েই মেসেজ পাস হবে সেটাই ইন্টারফেস। এন্ড বারকোড স্ক্যানার আপনাকে ইমেজটা নেয়, নিয়ে তারপরে সে কোডে কনভার্ট করে দেয়। আচ্ছা। Then integration tests examine the interface with the system environment. In most cases, the interaction test is that the component and the simulated environment behavior হতে পারে যে আমি আপাতত সিমুলেটেড এনভায়রনমেন্ট করে কম্পোনেন্ট টেস্ট করতে চাই, যেটা অন্য কম্পোনেন্ট এখনো হয় নাই, বাট ওই কম্পোনেন্ট হলে কি হতো, এটা ভার্চুয়াল রিয়েলিটির মতো। হ্যাঁ, দেখবেন যে একটা ওই আরেকটা কম্পোনেন্টের সাথে আমি কিভাবে ইন্টারাকশন হবে সেটার জন্য একটা সিমুলেশন করতে পারি, মক ডেটাবেজ ইউজ করতে পারি। হ্যাঁ, ওটা সিমুলেটেড এনভায়রনমেন্ট করার জন্য। আচ্ছা, টেস্ট কেস মে বি ডিরাইভড ফ্রম ইন্টারফেস স্পেসিফিকেশন, আর্কিটেকচারাল ডিজাইন, ডেটা মডেল। আপনি ইউএক্স এর জন্য ইউআই, সব ধরনের স্পেসিফিকেশন দিয়ে আমরা টেস্ট বেস হিসাবে ইউজ করতে পারি। টেস্ট ড্রাইভার্স কি বলেন, সাবসিস্টেমস কে আমরা কম্পোনেন্ট হিসেবে চিন্তা করতে পারি যদি ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট আকারে টেস্ট করা যায়, যদি কনসিডার করা যায় ওই যে রেডিক্যালের মতো বা যৌগমূলকের মতো। যৌগমূলক সাধারণত একটা পরমাণুর হিসাবে আচরণ করে, তাই না? আমরা কেমিস্ট্রিতে পড়েছিলাম। সো এরকম সাবসিস্টেমস একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলা দিয়ে যখন তৈরি হয়েছে সেটাও আমরা একটা সাবসিস্টেম ইন্টিগ্রেশনকেও ধরতে পারি, আবার একটা সাবসিস্টেম আরেকটা সাবসিস্টেমের সাথে যখন ইন্টারাকশন হয় সেটাও হতে পারে। তখন এক সাবসিস্টেমের আরেকটা সাবসিস্টেম মাঝখানে যে পাবলিক প্রপার্টি গুলা আছে, পাবলিক মেথড গুলা, এক্সটার্নাল মেথড গুলা, সেগুলাকে আমরা টেস্ট করতে চাই। যেমন আমি একটা সাবসিস্টেম হয়তো আমার বানানো না, আরেকজনের বানানো, বা তার যে ইন্টারফেস গুলো, কন্ট্রোলার গুলো আমরা ইউজ করি, তার ভিতর দিয়ে আমরা মেসেজ গুলা পাঠাচ্ছি। প্লাগেবল সিস্টেম যেগুলো আছে, প্লাগেবল মডিউল গুলা, যে আমি এমন একটা মডিউল ইউজ করতে চাচ্ছি যে মডিউলটা আমার এক্সিস্টিং একটা সিস্টেমের মধ্যে, যেমন আমরা এক্সটেনশন হিসাবে ইউজ করতে পারি না, এক্সটেনশন অফ গুগল ক্রোম, দেখবেন যে ওটা প্লাগেবল হয়ে যায়। অনেক ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে প্লাগেবল জিনিস ইউজ করা যায়। তো ওরকম কিছু যখন সাবসিস্টেম আর একটা সাবসিস্টেমের সাথে ইন্টারাকশন করছে, সেটাও আমাদের ইন্টিগ্রেশন টেস্টিং এর উদ্দেশ্য। সেই সব ক্ষেত্রে আমাদের ড্রাইভার লাগতে পারে, ড্রাইভার এন্ড স্টাফ ওই একই কথা। তাহলে স্যার ইন্টিগ্রেশন টেস্টিং এও স্টাফ লাগতে পারে? হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের এই যে মনিটরিং টুল ইউজ করতে পারি আমরা ইন্টিগ্রেশন টেস্টিং এর জন্য, দেখার জন্য যে দেখি কি সিস্টেম বিহেভিয়ার গুলো কি ক্যাপচার করা যায় কিনা। হ্যাঁ, তাই যে স্টাবের কথাও বলছে যে কম্পোনেন্ট যখন থাকবে না তখন আমি কম্পোনেন্টের সাথে ইন্টিগ্রেশনটা কেমন হবে সেটার জন্য আমি একটা কম্পোনেন্ট বানাই নিতে পারি আমি স্টাব হিসাবে। আমি একটু যদি এখানে একটু কমেন্ট করি স্টাবের ব্যাপারটা, সুব্রত দা যেটা বললো আর কি। সুব্রত দা থিঙ্ক লাইক আওয়ার এসসিএম ইন্টিগ্রেশনস,
তো আমরা যেহেতু এসিএম এ যখন আমরা টেস্ট করি, ঠিক আছে, তখন দেখা গেছে যে এসিএম অ্যাপ্লিকেশনে আমাদের অ্যাক্সেস না থাকার কারণে আমরা কিন্তু দেখি যে আমাদের ওই সার্ভার সাইডে ওই আমাদের এক্সএমএলটা ফাইলটা আমাদের ঠিকমতো জেনারেট হচ্ছে কিনা, এবং আদার ওয়েতে আমাদের ইআই তে হচ্ছে কি ওইটা রেসপন্স ট্রানজাকশন কোডটা আসছে কিনা, ঠিক আছে, ওইটাকে আমরা ডামি ধরে কিন্তু আমরা ভেরিফাই করতে পারি যে আসলে আমাদের ইন্টিগ্রেশনটা ইজ ওয়ার্কিং। অলদো আমরা কিন্তু একদম এক্সাক্ট যে আমার আদার এন্ডে যে ইয়াটা আছে ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু আমাদের অ্যাক্সেস নাই অথবা স্কোপ নাই। সো ইন দ্যাট কেস ওই প্ল্যাটফর্মটা হতে পারে হচ্ছে স্টাব। কারেক্ট। স্টাব ইজ নাথিং বাট আ সিমুলেটেড, তাই না? ওটা স্টাব যদি বানাইতে হয় আমাকে, তাহলে আসলে সিমুলেশন আমি তৈরি করছি, আর না হয়তো সিমুলেশন যদি পাওয়া যায় সেটা ইউজ করতে পারি। ইন্টিগ্রেশন অ্যাপ্রোচ আমরা কিভাবে ইন্টিগ্রেট করব, এটা এই ডিটেল পড়া থেকে আমি ডায়াগ্রামে চলে যাই। অ্যাকচুয়ালি এইখানে 3 ধরনের অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি আছে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ, ইন্টিগ্রেশন করব কি করে, আসলে কোনটা জোড়া দেবো আগে, কোনটা পরে দেবো। সাধারণত এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে যে কোনগুলা জোড়া দিয়ে আমি রিলিজ দেব, কোন অংশটুকু। আরেকটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ, যে উপর থেকে আমি আস্তে আস্তে বড়গুলা করতে করতে ছোটগুলা আস্তে আস্তে কম্পোনেন্ট জোড়া দেবো। আরেকটা হতে পারে বিগ ব্যাং অ্যাপ্রোচ, হঠাৎ করে সব। বটম আপ অ্যাপ্রোচের এক্সাম্পল হচ্ছে আপনি ছোট ছোট কম্পোনেন্ট গুলো জোড়া দিতে 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 লাস্টে গিয়ে মেনু বানালেন, মানে টোটাল সিস্টেমের হোম পেজ হলো পরে। আর টপ ডাউন অ্যাপ্রোচ বলছে প্রথমে আপনি মেনু বানায় ফেলেন। সো কোথায় কি মেনু হবে, ইন্টারফেসটা কেমন হবে, প্রথম লগ ইন করার পরে অথবা লগ ইন ইন্টারফেস কেমন হবে, এগুলো আগে বানানোর পরে যখন একটা মেনুতে ক্লিক করবেন, এখনো তো বানানো হয়নি, বলবেন আন্ডার কনস্ট্রাকশন, তার মানে এখনো ইন্টিগ্রেট হয় নাই। যখন ওটা রিলিজ হবে তখন ইন্টিগ্রেট হবে। ধরুন একটা পেজ আসার কথা, একটা ফর্ম, সেটা যখন হয়ে গেল, সেটা কত দূর হলো, মোটামুটি একটা উপরের ভিউ হয়ে গেছে। সো ওটা ইন্টিগ্রেট করে দিলেন যাতে করে ইউজাররা দেখতে পায়, এটা ক্লিক করলে যেন আচ্ছা এরকম একটা বাটনে ডাটা এন্ট্রি করে বাটনে চাপ দেবে, বলবো আন্ডার কনস্ট্রাকশন, এখনো সেভ বাটন কাজ হয় নাই। তারপরেও যখন ওর নিচের সেভ বাটনটা কাজ করবেন তখন আপনি ইন্টিগ্রেট করে দিলেন। সো দিস ইজ কল্ড টপ ডাউন অ্যাপ্রোচ। আর বিগ ব্যাং অ্যাপ্রোচ বলছে সব একসাথে, একদম চারিদিক থেকে একসাথে করে ফেলা, হঠাৎ করে একদম সবগুলা। সো বিগ ব্যাং যদি আমি করতে চাই তাহলে সুপার কনফিডেন্ট হওয়া লাগবে, কারণ ছোটখাটো টেস্ট গুলা আর ইন্টিগ্রেশন গুলা আপনি করতে পারছেন না। একবারে যখন সব করতে যাবেন তখন কি পরিমাণ ডিফেক্ট আসবে, সেই পরিমাণ ডিফেক্ট হ্যান্ডেল করার মতো কনফিডেন্ট লেভেলটা থাকা লাগবে প্রথমে, যে আপনার অত ডিফেক্ট থাকবে না কনফার্ম। তাহলে আপনি বিগ ব্যাং অ্যাপ্রোচে যেতে পারেন রাতারাতি জোড়া দেওয়ার জন্য। এই স্ট্র্যাটেজি গুলোর মধ্যে আবার স্ট্র্যাটেজি আছে। এই ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজিটা কি, আসলে কিছু সুবিধা অসুবিধা আছে। যেমন বটম আপ অ্যাপ্রোচে যদি আমি যাই, আমি একটা স্ট্র্যাটেজি নিতে পারি যে বটম আপ অ্যাপ্রোচ মানে হচ্ছে নিচের ডেভেলপাররা জানবে না আসলে কি বানাচ্ছে, সে লক্ষ্য উদ্দেশ্যকে জানা নাই। আপনাকে বললো আপনি একটা ফন্ট বক্স বানান, আচ্ছা এই ফন্ট বক্সটা কোথায় লাগাবে জানি না। আপনাকে বললো যে আমি একটা নাট বানান, এই বোল্ট বানান, আপনি জানেনই না যে নাট বোল্ট এটা কি কারের না টিউবওয়েলের, জানা নাই। সো এখানে সুবিধা হচ্ছে যে আপনি যে কি করতে যাচ্ছেন এটা কিন্তু আগে ফ্ল্যাশ হবে না, মানে আপনার কম্পিটিটররা জানবে না। কম্পিউটারে যখন জানবে, যখন একটা শেপে আসবে তখন জানবে, তো তার মানে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। বাট এটার একটা অসুবিধা আছে। অসুবিধা কি, আমরা আসলে অ্যাট র্যান্ডম কাজ করতে পছন্দ করি না, লক্ষ্যহীন ভাবে। আসলে আপনাকে যদি বলেন চলেন যাই এক জায়গায়, আপনি কিছুক্ষণ পরে বলুন কোথায়, আমরা চলেন না যাই, আপনার ভালো লাগবে না, কিন্তু হাঁটতে ইচ্ছা করবে না। সো আপনার ওই লক্ষ্য আপনি যদি না জানেন, আপনার ভিতরে স্পিরিট কাজ করবে না। সো ডেভেলপারদের মধ্যে স্পিরিট কাজ করে না, মনে হয় যে আমরা মেশিন, আমাকে ফন্ট বক্স বানাতে বলেছে আমি ফন্ট বক্স বানাচ্ছি। কিসের জন্য, কি বানাও, আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার বন্ধুদের যে তুমি কি কাজ করো, ফন্ট বক্স বানাই। কিন্তু আপনি বলতে পারতেন যে আমি একটা নতুন মডেলের কার বানাচ্ছি, আপনি বলতে পারতেন আপনি X13 এর ডেভেলপার, সেটা বলতে পারছেন না। আপনি কি বানাচ্ছেন, একটা বাটন বানাচ্ছি, আমার কাজ আছে বাটন বানানো।
ওই বাটন কোথায় লাগাই জানি না, প্যান্টের বাটনও হতে পারে, শার্টের বাটনও হতে পারে। সো এই মোটিভেশনটা থাকে না আসলে, ডেভেলপারদের মোটিভেশন থাকে না বটম আপ অ্যাপ্রোচে। টপ ডাউন আবার উল্টা, মোটিভেশন খুব হাইলি। আমি প্রথমে মেনু বানাই ফেলেছি, আমি ফ্রেমটা বানাই ফেলেছি আগে, সবাই জানে যে কি হতে যাচ্ছে। হ্যাঁ, ঢোল পিটাই দিলাম, আরে আইফোন 13 নিয়ে আসতেছি আমরা নেক্সট 2022-তে। তার মানে কি একটা মোটিভেশন, আমরা কি বানাচ্ছি, আমি তো X13 এর ডেভেলপার, ফিলিং ওরকম। এতে স্যামসাং জেনে গেল, তাই না? স্যামসাংও তার লেটেস্ট ভার্সন নেওয়ার জন্য চেষ্টা করবে। সো এই ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ বোথ পার্টিতেই আছে। আসলে আমরা কোনটা চুজ করব, দ্যাট ইজ আওয়ার স্ট্র্যাটেজি। কখন কোনটা, কোন প্রজেক্টের জন্য কোন অ্যাপ্রোচে যাব, সেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, আমরা আসলে কি করতে চাই এখন। কারণ এমনও হতে পারে জানাই দেওয়াটাও একটা স্ট্র্যাটেজি, টপ ডাউন অ্যাপ্রোচ একটা স্ট্র্যাটেজি হতে পারে, যে আমি জানাই দিলাম যাতে কাস্টমাররা যেন এখন আর ফোন না কেনে, তাদের ফান্ড যেন বুক করে রাখে, যে X13 আসতেছে, অত এখন স্যামসাং না কিনে, আদারওয়াইজ হয়তো খরচ করে ফেলতো। অনেক ধরনের স্ট্র্যাটেজি আছে। বিগ ব্যাং স্ট্র্যাটেজি কি? চমক দেওয়ার স্ট্র্যাটেজি। কিরকম? মনে করেন যে আপনার বিল্ডিং এর পাশে একটা ফাঁকা জায়গা আছে, তো ফাঁকা জায়গায় আপনি সন্ধ্যার সময় সব স্টিল স্ট্রাকচার নিয়ে আসলেন, ভোর 6টার মধ্যে 5তলা বিল্ডিং দাঁড়ায় গেছে, এলাকার লোকজন ঘুম থেকে উঠে দেবে নতুন একটা বিল্ডিং। কেমন হবে ব্যাপারটা? চমক না? জি স্যার, জিনে বানাইছে বলবে, জিনে বানায়। আমরা একদিন, আমি যখন ইয়েতে ছিলাম ঢাকাতে, ওই মোহাম্মদপুরে বাসা ছিল আমার এক সময়, তো বাংলা লিংক হঠাৎ করে সারা ঢাকা শহরে প্রত্যেকটা বাসে কমলা লেবু দেওয়া শুরু করলো, মাল্টা। তার মানে কি, বাংলা লিংকের যে কালার, ওই কালারের সাথে কমলা মিলে, যার জন্য ওরা পুরা ঢাকায় একটা কমলা লেবু দিছিল বা মাল্টা সাপ্লাই দিয়েছিল সেদিন সবাইকে গিফট। 2004-এর দিকে মনে হয়, ডাবল ডেকার বাসও দিচ্ছিল। এক্স্যাক্টলি। তো ওই সময় দিস ইজ বিগ ব্যাং অ্যাপ্রোচ, মানে হঠাৎ করে কিছু করে ফেলা, বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ভেরি কনফিডেন্ট এনাফ টু ডু দ্যাট। আরেকটা হতে পারে অ্যাডহক অ্যাপ্রোচ ইন্টিগ্রেশনটা। কেমন? সাধারণত আমরা কোন অ্যাপ্রোচ নেব সেটা ডিপেন্ড করে হচ্ছে আমরা প্রজেক্ট ম্যানেজার যেভাবে প্ল্যান করে আসলে, আর প্রজেক্ট ম্যানেজার জানে যে আসলে কোন অংশটুকু কতটুকু ডেলিভারি দেওয়া দরকার, এইটা একটা প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুসারে আসলে ইন্টিগ্রেশনটা হয়। কিন্তু হঠাৎ করে কাস্টমার বলতে পারে যে ভাই আমার এই মডিউলটা আগে দেন, তখন আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে অ্যাডহক হয়ে যাবে। এখন এই কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আপনি হয়তো চেঞ্জ করে ফেললেন। সো এটা হচ্ছে যে আপনার ইচ্ছা, ওটার কোনো মা বাপ নাই। যখন বাপে বলবে, মানে ইউজার যখন বলবে ইন্টিগ্রেশন করো এটা, তখন এটা করতে হবে, উপায় নাই। সো আমাদের টেস্ট ম্যানেজারের বা সাধারণত টেস্ট ম্যানেজার এবং প্রজেক্ট ম্যানেজার মিলে আসলে ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি করা হয়। সো স্ট্র্যাটেজিটা তখন চেঞ্জ হয়ে যাবে। ওই ক্লায়েন্ট হতে পারে, একটা ক্যালামিটি চেঞ্জের জন্য হতে পারে। হ্যাঁ, নতুন একটা ডিজাস্টার আসছে, আপনি চিন্তা করেন আরে তাড়াতাড়ি এই মডিউলটা আগে, গভর্নমেন্ট একটা রুলস করছে, এখন কি করতে হবে, কি বলে, ডাক্তাররা অটোমেটেড প্রেসক্রিপশন ছাড়া হাতে লেখা প্রেসক্রিপশন দেওয়া যাবে না। এখন আপনি চিন্তা করেন আপনি একটা সফটওয়্যার বানাচ্ছিলেন, তাড়াতাড়ি বললেন যে আগে প্রেসক্রিপশন মডিউলটা রিলিজ দাও। সো তখন ওই অ্যাপ্রোচে চলবে অ্যাডহক ইন্টিগ্রেশন টেস্ট শেষ আমাদের। এনি কোয়েশ্চেন? টোটাল তার মানে 4টা হলো স্ট্র্যাটেজি, বটম আপ, টপ ডাউন, বিগ ব্যাং আর অ্যাডহক। হ্যাঁ, 4টা। জি, এটার ভিতর সবচেয়ে কোনটা? টপ ডাউন দেখা যায় কোনটা না, কোনটা হচ্ছে আপনার প্রজেক্ট ডিপেন্ডস করে। হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ বলা যাবে না এইভাবে। সো now system testing. Any question? Before going to system testing.
নো কোশ্চেন। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে ইন্টিগ্রেশন টেস্টিং এর এই যে আপনি টপ ডাউন, তারপরে বোতম আপ, আর একটা এই পাশে দেখাচ্ছিলেন ওই যে বিগ ব্যাং, এইখানে যে চার্টটা ছিল ওই চার্টের সাথে কি কোনো রিলেভেন্সি আছে কিনা? মানে চার্ট যে ডায়াগ্রামটা হ্যাঁ ডায়াগ্রামটা, হ্যাঁ ওটা তো রিলেভেন্ট না হলে ডায়াগ্রাম কি করে আসলো? মানে তিনটি ডায়াগ্রাম তো একই রকম দেখলাম, এই জন্য বলছি। ও একই রকম হচ্ছে, অ্যারো দেখেন, অ্যারোটাতে নিচ থেকে যাচ্ছে। এখন এই যে লাস্টের যেটা আমার প্রশ্ন ছিল, দেখেন লাস্টের ওই একটা মানে ইন্টিগ্রেশন হইতে গেলে তো মিনিমাম দুইটাকে অ্যাড করতে হয়, লাস্টের একটা শুধু একটাকে অ্যাড করছে। কই দেখেন আপনি কি করছে, এই নিচের বাম দিকেরটা উপরের সাথে ইন্টিগ্রেশন হয়েছে, আর নিচের ডান দিকেরটা তার সাথে ইন্টিগ্রেশন হয়েছে। ও আচ্ছা, বোতম আপ চিন্তা করলে এটা হয় আর কি, বোতম আপ। আসল কথা হচ্ছে যে সোজা যাচ্ছেন, মানে সোজা দিকে যাচ্ছেন না উল্টা দিকে যাচ্ছেন, এটা কি বোঝা যাবে? মনে করেন একজন আমি পিছন দিকে হাঁটতেছি উল্টা দিকে, এখন আপনি রিউইন্ড করেন দেখবেন সোজা দিকে হাঁটা দেখাবে। তো এই জন্য ডায়াগ্রামের কোনো পার্থক্য দেখবেন না অ্যারো ছাড়া। আচ্ছা আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন স্যার, যে তাহলে এই যে চারটা টেস্টের মধ্যে ইরিগেশন টেস্টটা কি এটা মানে এটার সঙ্গে কোনো রিলেশন আছে কিনা? কোনটা রিগ্রেশন টেস্ট? ও রিগ্রেশন টেস্ট তো রিলেট সব জায়গায় হতে পারে। আপনি কম্পোনেন্ট টেস্টিং এও তো রিগ্রেশন ছিল, তারপরে হচ্ছে আপনার সরি কম্পোনেন্ট টেস্টিং এ রিগ্রেশন ছিল না, ইন্টিগ্রেশন টেস্টিং এ তো রিগ্রেশন থাকবেই সব ক্ষেত্রেই। আসলে মানে যখনই হবে তখনই যদি এরকম কোনো ডিফেক্ট ধরা পড়ে, ঠিক আছে আপনি অন্য কম্পোনেন্ট ঠিক মতো টেস্ট করেন নাই, তারপরেও পারফেক্টলি আপনি বলে দিয়েছেন যেটা হয়েছে, এখন এই টেস্ট করতে গিয়ে ওই ধরনের ডিফেক্ট কিছু ধরা পড়বে, অথবা এমন হতে পারে যে ওইটা ঠিক ছিল, আপনার এটা ঠিক করতে গিয়ে একটা ডিফেক্ট আসলো যেটা ঠিক করলে আবার ওইটা সমস্যা হবে, তখন রিগ্রেশন হবে। ওকে, তাহলে স্যার রিগ্রেশনটা আলাদা কোনো টেস্ট না এই চারটা ছাড়া, ওটা এই তিনটার মধ্যে আসতে পারে। এই চারটা তো হচ্ছে আমি যে স্ট্র্যাটেজি বললাম হাউ টু ইন্টিগ্রেট, হ্যাঁ এই স্ট্র্যাটেজি এটা, আর টেস্ট লেভেল যেটা কম্পোনেন্ট ইন্টিগ্রেশন সিস্টেম এন্ড অ্যাকসেপ্টেন্স, এটা টেস্ট লেভেল। আর টেস্ট লেভেলের ভিতরে আপনার ওই ইন্টিগ্রেশন বা রিগ্রেশন কি বলে রিগ্রেশন বা রিটেস্ট এটা চলতে থাকবে। এটা মনে হয় স্যার টেস্ট টাইপ রিগ্রেশন। হ্যাঁ টেস্ট টাইপ। আমার একটা ছোট্ট করেছিল, সেটা হলো মানে আমাদের ইন্টিগ্রেশন টেস্ট করার জন্য বেসিক মানে কন্ডিশন হচ্ছে আমার মোর দেন ওয়ান কম্পোনেন্ট, হ্যাঁ আবার লেস দেন 3 কম্পোনেন্ট, মানে দুইটা কম্পোনেন্ট। এখানে মানে এটা হলো আমরা কিভাবে জিনিসটা ডিফাইন করব, মানে হলো যদি একটা এরকম মানে এক্সাম্পল হয়, সাপোজ আমার একটা কম্পোনেন্টের ভিতর দেখা গেল যে আমার সাম এডিশনটা মানে এডিশন কম্পোনেন্ট একটা, আর একটা কম্পোনেন্ট সাপোজ হলো মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? তো এইভাবে কি আমরা কি দুইটা নিয়ে তার মানে হলো একটা প্রোডাক্ট ক্রিয়েট করছি অথবা ডেলিভার দিচ্ছি এরকম কিছু? আপনি যে দুটো এক্সাম্পল দিলেন দুটো আসলে মেথড হতে পারে। হ্যাঁ যদি এমন হয় যে একটা মেথড আর একটা মেথডের সাথে ইন্টিগ্রেশন হচ্ছে, কোন জায়গায় সামের সাথে মাল্টিপ্লিকেশন ইন্টিগ্রেশন হবে না, কিন্তু আমি যখন একটা অঙ্ক করতে যাব তখন হয়তো সামেশনটা লাগবে, আর এক জায়গায় হয়তো মাল্টিপ্লিকেশনটা লাগতে পারে। কিন্তু যদি এমন যদি হতো যে আমার ম্যাথ একটা ক্লাস, সেই ক্লাসের মধ্যে সাম একটা মেথড, মাল্টিপ্লিকেশন একটা মেথড, তাহলে ম্যাথ ক্লাসের সাথে অন্য ক্লাসের ইন্টিগ্রেশন হয় কিনা, আচ্ছা বুঝতে পারছি, সেই জায়গায় ইন্টারফেসিং গুলো হবে। ভাই আমি একটু অ্যাড করি, সে আমার 5টা কম্পোনেন্ট আছে, এখন আমি ইন্টিগ্রেট করতে চাই, এটার প্রিরিকুইজিট হচ্ছে আমার 4টা কম্পোনেন্টকে ইন্টিগ্রেট করে আগে একটা কম্পোনেন্ট বানাইতে হবে, দেন হচ্ছে যে 5 নাম্বারটার সাথে আমার ইন্টিগ্রেট করতে হবে, মানে অলওয়েজ প্রিভিয়াস গুলাকে। এর মানে হচ্ছে এট এ টাইম দুইটার ছাড়া হবে না। আমি একসাথে 3 জনের সাথে কথা বলতে পারি না, আমি যখন কথা বলি আমি একজনের সাথে কথা বলি, এটা শেষ হলে আবার আরেকজনের সাথে বলি। ইভেন দুনিয়াতে এই হোল ইউনিভার্সে একসাথে দুইটা কাজ করা যায় না, কারণ আমি যখনই বলবো মাল্টিপল কাজ তখন বুঝতে হবে যে 2 এর অধিক হয়ে যাবে,
মানে দুইজনের সাথে আমার আসলে একটা কাজ হয়। হোল ইউনিভার্সে একসাথে দুইটা কাজ হইতেই পারে না, কারোর পক্ষে সম্ভব না, কম্পিউটার পক্ষে তো না, একসাথে দুইটা কাজ করা যায় না। এখন বলতে পারেন যে আমার তো প্যারালাল দুইটা উইন্ডো চলতেছে, দুইটা মুভি দেখতেছি একসাথে, নো, পাচ্ছেন না। a fraction of সেকেন্ডের ভিতরে সুইচিং করে, দিস ইজ কল্ড মাল্টিটাস্কিং। যখন আগে আমাদের সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেম ছিল, যেমন কমান্ড লাইন ইন্টারফেস, তখন একসাথে কাজ শেষ করার পরে আরেকটাতে যেতে হতো। যখন উইন্ডোজ আসলো, মাল্টিটাস্কিং আসলো, তখন মাল্টিটাস্কিং যতই বলি আসলে টাইম শেয়ারিং এর মাধ্যমে চেঞ্জ করা হয়। তার মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসে আমি ধরলাম 1 মিলি সেকেন্ডের সাইকেলে আমি একটা কাজ করছি একটা উইন্ডোতে, নেক্সট সাইকেলে আরেকটা করছি, এরপর আবার নেক্সট সাইকেলে আবার এখানে ফিরে আসছি। মানুষ বুঝতে পারে না, কারণ মানুষের সেন্সিটিভিটি টাইম হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ডের আগে যদি আমি কোনো কাজ করে চলে আসি, তাহলে মনে করে যে আমার কাছে আছে, যার জন্য মানুষ মনে করে যে আমি দুইটা কাজ একসাথে করতে পারি, আসলে পারে না। স্যার এখানে তো স্যার ডিভাইসের কথা হলো, বাট অ্যাজ এ হিউম্যান মানুষও কি স্যার মাল্টিটাস্কিং এর আওতার বাইরে? অবশ্যই মাল্টিটাস্কিং করতে পারে, বা টাইম শেয়ারিং করে। মানুষের ব্রেন একসাথে দুইটা কাজ করতে পারে না। আমি এই কাজটা আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন ফিজিক্সে ছিল যে একসাথে দুইটা কাজ করা যায় না, হোল ইউনিভার্সিটি কেউ পারে না। তা আমার একটা ফ্রেন্ড, তখন আমরা প্রাইভেট পড়তাম, ফিজিক্স স্যারের কাছে, স্যার বললাম পারি স্যার। বলে কিরকম? স্যার আমি টয়লেটে গিয়ে টয়লেট করতে পারি, বিড়িও খেতে পারি, চিন্তাও করতে পারি। স্যার ওরে এক চড় মারছে, ফাজিল কোথাকার। তো আসলে আমাদের ব্রেন যে প্রসেসর, এইটা হচ্ছে একটা সিঙ্গেল টাইমে একসাথে দুইটা কাজ করতে পারে না, মনোযোগ দিতে পারবেন না। বিশেষ করে মনোযোগ, প্রসেসর কখনো একসাথে দুইটা জায়গায় থাকতে পারে না। এটা আরো বেসিকে যদি রাসেল যদি এইভাবে বলা যায়, আমাদের আসলে মানে হলো কোডিং কি, মানে এই কোডিং এক্সিকিউশন কি, পার স্টেটমেন্ট এক্সিকিউশনই আসলে কোড এক্সিকিউশন, ঠিক আছে? তো আমরা তো একসাথে তো দুইটা স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারি না, ওয়ান আফটার অ্যানাদার, এইভাবেই আসবে এক্স্যাক্টলি, যত বড় সিস্টেমই হোক। এটা আমি এই জন্য বলে দিচ্ছি, হোল ইউনিভার্সে কেউ পারে না। জি জি, একমাত্র পারে হচ্ছে আল্লাহ, আর কেউ না। আর এটা হচ্ছে আমাদের আউট অফ কনসিডারেশন, বিয়ন্ড অফ নলেজ, বিয়ন্ড অফ রিসার্চ, বিয়ন্ড অফ রিসার্চ। আচ্ছা স্যার, আমি একটু বলি আগে। বলেন। আচ্ছা, যেমন হচ্ছে কি যে আপনি তো অনেকগুলো রিয়েল এক্সাম্পল দিচ্ছেন আর কি, আর আমি হচ্ছে এই টেকনিক্যাল পার্সপেক্টিভটাও বুঝতে পারছি, টিডিডি। এটা কি স্যার কোনো রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিতে পারবেন? যেটা কিসের? টিডিডি। ও টিডিডি কেন? আপনি যদি টেস্ট অটোমেশন করেন। হ্যাঁ, অটোমেশনের কনসেপ্টটা আমি বুঝতে পারছি আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা করি, এখন কোশ্চেনটা রেডি করতেছি। মানে বিষয়টা এরকম যে আমরা টেস্টাররা রেডি হয়ে যাই। ধরেন আমরা দেখেন, আমি মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে পড়াতে এসে মালয়েশিয়ার এডুকেশন ফ্রেমওয়ার্ক নিয়ে আমি যে জিনিসটা দেখলাম, অসাধারণ জিনিস বানায় রাখছে এরা। কিরকম? আমি বাংলাদেশ ড্যাফোডিলে যখন পড়াইতাম, তখন হচ্ছে যে আমি হচ্ছে একাই সর্বসর্বা, আমি কোশ্চেন করছি, আমি খাতা দেখছি, আমি সবকিছু, রেসপন্সিবিলিটি মানে আমার অন্য কারো কাছে নাই। আমি টাইমলি কোশ্চেন দিয়েছি, টাইমলি রেজাল্ট পাবলিশ করেছি, দ্যাটস এনাফ। কিন্তু এখানে আসার পরে দেখলাম আমাকে কোশ্চেন যদি করতে হয় অ্যাকর্ডিং টু MQA বলে, ওদের যে অথরিটি, সেই ফ্রেমওয়ার্ক অনুসারে আমাকে কোশ্চেন করতে হবে। ওই যে আমি যে কগনিটিভ স্কিলগুলো, কগনিটিভ যে ফ্যাক্টরগুলোর কথা বলছিলাম, নলেজ লেভেল, ওই সিলেবাসের নলেজ লেভেল অনুসারে আমাকে কোশ্চেন করতে হবে। কোশ্চেনটা আবার সাবমিট করতে হবে, এবং এটা আবার ভেটিং হবে। ভেটিং মানে হচ্ছে অন্য এক্সপার্ট আবার কোশ্চেন দেখবে, দেখে আমাকে বলবে যে কোনো রেকটিফিকেশন থাকলে রেকটিফিকেশন দিতে হবে, এবং কোশ্চেনের মার্কিং স্কিম দিতে হবে যে এই কোশ্চেনের কিরকম লিখলে কত মার্ক পাওয়া যায়। স্যাম্পল অ্যান্সার সহ জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারপরে এক্সাম নিতে হবে। এই এক্সাম অনুসারে যে কেউ যেন পরীক্ষা নিতে পারে। তার মানে দেখেন, আমি টেস্ট কেস আগে রেডি করে ফেলেছি। এক্স্যাক্টলি, এটা একটা নাইস এক্সাম্পল। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার।
হ্যাঁ, কে জানো? স্যার আমি আমিদা। আমিদা। জি স্যার। আচ্ছা, স্যার আমিদার কথা তো ভুলে গেছিলাম আমি। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে বিগ ব্যাং এর যে ইটা মানে আর কি ইন্টিগ্রেশন টেস্টিংটা, এটা তো আপনি একটা মানে দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে বাংলা লিংক হুটহাট মানে একদিন সবাইকে মালটা বিতরণ করলো, মানে এটা আচমকা একটা স্টোরি। তো এটাই সফটওয়্যারের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, মানে বিগ ব্যাং এর এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করা যায় এই জিনিসটা সফটওয়্যারে? আচ্ছা, বিগ ব্যাং এর আমি দুটো এক্সাম্পল দিয়েছি, একটা হচ্ছে মালটা দিয়ে দিছি, আর একটা হচ্ছে একটা বিল্ডিং দিয়ে দিছি, যে বিল্ডিংটা এখন সম্ভব। এখন দেখবেন যে রাতারাতি 5 তলা বিল্ডিং করা সম্ভব স্টিল স্ট্রাকচার দিয়ে, নাট বোল্ট জোড়া দিলেই হয়ে যায়, কিন্তু সারা রাতের মধ্যে একটা বিল্ডিং দাঁড় করানো যায়। আর টেস্টিং এর ক্ষেত্রে যদি আমি বলি, সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে যে যদি আপনি টিডিডি করেন, তার মানে অনেক টেস্টিং আপনার করা লাগবে না, আপনি কনফিডেন্ট এনাফ যে কম্পোনেন্ট টেস্টিং কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে ইন্টিগ্রেশনের ব্যাপারটা, যে ইন্টিগ্রেশনটা যদি আপনি টেস্ট কেসগুলো যদি এক্সিকিউশন ওরকম ভাবে অটোমেশন করা থাকে তাহলে সম্ভব হবে, আদার অটোমেশন ছাড়া সম্ভব না। এখানে আচ্ছা, ইন্টিগ্রেশন টেস্টের অটোমেশন করতে হবে আপনাকে, তখন সম্ভব। আদারওয়াইজ বিগ ব্যাং এর কথা চিন্তা করা যাবে না। আর অটোমেশন মানে হচ্ছে মানুষ করবে না, যেহেতু কম্পিউটার করবে, অতএব ফাস্টার হবে। একদিনের মধ্যে দেখবেন যে টোটাল ইন্টিগ্রেশন কমপ্লিট, দ্যাট ইজ কল্ড বিগ ব্যাং। কিন্তু অটোমেশন দিয়ে কি সবকিছু কভার করা সম্ভব? অটোমেশন দিয়ে 15% কভার করা সম্ভব। এটা তো আপনার বেসিক ম্যানুয়াল টেস্টিং হচ্ছে 85% হয়। মূল কারণ হচ্ছে আমরা স্ট্যাটিক টেস্টিং যদি করি কোনো অটোমেশন হয় না, ভেরিফিকেশন। শুধুমাত্র ডাইনামিক টেস্টিং গুলা অটোমেশন করা সম্ভব। এটা তো মেইনলি আমরা স্মোক টেস্টিং এর জন্য করি, বেসিক ভেরিফিকেশনের জন্য আফটার ইনস্টলেশন। এই স্মোক টেস্টিং তো জাস্ট অ্যাড হক, মানে জাস্ট আমি রিলিজ করব, রিলিজের আগে দিয়ে আমি স্মোক চালাই, দেখলাম যে কোন রকম ঠিক মতো বিল্ড হয় কিনা, মোটামুটি ঠিক আছে, এটা এই তো অ্যাড হক। হ্যাঁ, ভালো ভালো তো, মেথডিক্যাল না। স্মোক টেস্ট কিন্তু মেথডিক্যাল না, জানেন তো, অরবিটারি। হ্যাঁ, জাস্ট আপনি শর্টকাট ওয়েতে বিল্ড করার আগে দিয়ে আপনি টেস্ট করে নিলেন একটা। ওই যে আমরা যখন পরীক্ষার আগে রিভিশন দিই না 1 ঘন্টার মধ্যে, ওই টাইপের। কিন্তু এই যে সারা বছর ধরে পড়াটা হচ্ছে মেথডিক্যাল। সো ভাই আমার একটা কোশ্চেন ছিল ইন্টিগ্রেশন পার্ট থেকে। বলেন। সেটা হচ্ছে আপনি এখানে লিখছেন যে বটম আপ আর একটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। তো এটা যদি আমরা বলি বাংলায় যদি বলি উপর থেকে নিচে আর একটা হচ্ছে নিচ থেকে উপরে, তো সফটওয়্যারের পার্সপেক্টিভে আসলে এই উপর আর নিচটা বলতে আসলে কিভাবে কি বলছেন একটু? আচ্ছা, উপর আর নিচ বলতে বোঝাচ্ছি ব্রডার গুলা, মানে যেটা জোড়া দিয়ে দিয়ে যে জিনিস বানাচ্ছেন। ধরেন আপনি প্রথমে একটা ক্লাস লিখলেন, এটা একদম বটম লেভেল। আচ্ছা, তাহলে ক্লাসটাকে আমি এখানে বটম সব ক্লাসগুলা সব কম্পোনেন্টই তো বটম লেভেল, এখনো জোড়া দেন নাই। ক্লাসগুলা জোড়া দিলে কি হবে? হয়তো আরেকটা কিছু দাঁড়াবে, একটা বিজনেস প্রসেস হবে, তাই না? একটা বিজনেস প্রসেস যখন লিখবেন তখন হয়তো মাল্টিপল ক্লাসগুলার মেথডগুলো নিয়ে আপনি এক জায়গায় করতেছেন। এরপরে যখন আপনি এই বিজনেস প্রসেসগুলো নিয়ে ইন্টারফেসে দেখাবেন তখন হয়তো একটা ইন্টারফেস হবে আর একটু উপরের লেভেলে। এই সব ইন্টারফেসগুলো যখন আপনি মেনুর সাথে লাগাবেন তখন পুরো সিস্টেম হয়তো দাঁড়াবে। তো এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচে গেলাম। আর টপ ডাউন কি? প্রথমে আপনি মনে করেন যে একটা কারের ফ্রেম বানাই ফেললেন, বডিটা, তারপরে আপনি চাকা বানাইলেন, তারপরে চাকার নাট বানালেন, চাকার টিউব বানালেন, এইসব বানালেন, আস্তে আস্তে বানাতে 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 একদম নিচের লেভেল পর্যন্ত গেলেন। এই যে টপ ডাউন। আর বিগ ব্যাং বলছে সবাই একসাথে বসে যান, কেউ ফ্রেম বানাচ্ছে, কেউ নাট বল্টু বানাচ্ছে, কেউ চাকা বানাচ্ছে, সবগুলো একসাথে বানায় জোড়া দেব। আচ্ছা, তো বিগ ব্যাং অ্যাপ্রোচে যখন যেতে চাবেন তার মানে হচ্ছে যে আপনি সবাই আলাদা আলাদা সেপারেশন অফ কনসার্ন নিয়ে কাজ করছেন তখন। তার মানে আপনার একজনের উপর ডিপেন্ডেন্ট না, তখন হচ্ছে হিউজ ভলিউম অফ লোক চারিদিকে কাজ করছে, তখন একসাথে যখন তৈরি হচ্ছে প্যারালাল, তখন আপনি বিগ ব্যাং অ্যাপ্রোচে যেতে পারেন। আপনার তৈরি হচ্ছে, আপনার বটম আপ অ্যাপ্রোচে ডেভেলপমেন্ট হচ্ছে, তাহলে আপনি বিগ ব্যাং এ যাবেন কখন? আপনি কি বসে থাকবেন যে আমি আসলে ইন্টিগ্রেশন করবো না, আমার শখ বিগ ব্যাং করবো, তো এই জন্য ইন্টিগ্রেশন বাদ দিয়ে সব একসাথে হয়ে যাক, তারপর একসাথে জোড়া দেবো?
যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে খাওয়ার এক্সাম্পল। আমি যখন রান্না করি সাধারণত ডাইনিং টেবিলে খাই না, এই রান্না করতে করতে খেয়ে ফেলি। একটা হচ্ছে তো ওটা খেয়ে নিই, আর একটা হচ্ছে তো আর একটা খেয়ে ফেলি, এরকম করতে করতে যাই। আমি তো একাই। সো আবার কে গুছায় ডাইনিং টেবিলে বসে বসে খাবে। সো ডাইনিং সব কিছু নিয়ে যখন ডাইনিং টেবিলে বসে খাচ্ছেন তখন বিগ ব্যাং। রিলেভেন্ট হলো না এক্সাম্পলটা, তাই না? স্যার এই উদাহরণ তো সবাই রিলেট করতে পারবে না। রিলেভেন্ট হলো না। ক্ষুধা লাগছে, কোনটা রেখা কোনটা খাবেন দিশা করতে পারতেছেন না। অনেক আইটেম আছে, দ্যাট কুড বি বিগ ব্যাং। আর আপনি বুফেতে স্টার্ট করলেন, স্টার্টার দিয়ে তারপর আস্তে আস্তে ডেজার্টে গেলেন, ওইটা হচ্ছে আদার অ্যাপ্রোচ। বটম আপে গেল, বটম আপ অথবা টপ ডাউন। স্যার আপনি যে অ্যাপার্টমেন্টে থাকেন নাকি স্যার, স্টুডিও অ্যাপার্টমেন্ট? হ্যাঁ, আচ্ছা এই জন্যই স্যার আপনি উত্তর দিচ্ছেন। হ্যাঁ সেই জন্য ওই যে উদাহরণটা দিচ্ছেন আর কি, আপনি রান্না করতে করতে খেয়ে ফেলেন। ও আচ্ছা, হ্যাঁ মানে স্টুডিও অ্যাপার্টমেন্ট। কিন্তু স্যার আপনি তো মাঝে মাঝে হচ্ছে ইয়ে দেন, মানে রেসিপি রান্না করে সুন্দর করে ডেকোরেশন করে আমাদের ছবি দেন যে এটা আপনি রান্না করছেন। মাঝে মাঝে শখ করে দিই, নতুন কিছু রান্না করলে শিখি যখন তখন দিই। একবার বানালাম কি সিটা ভুনা, গরুর সিটা ভুনা নাম দিছে। মানে মজা কালা ভুনা রান্না করতে গেছি ইউটিউব দেখে, পরে সিদ্ধ হয়নি ঠিক মতো, তো ওভেনের মধ্যে দিয়ে দিছিলাম। পরে রান্না করা গোশ ওভেনের মধ্যে দিয়েছি কিছুক্ষণ পরে দেখি চটপট করে সব একদম এমন ভাবে চটপট করে ফুটা শুরু করলো যে পুরো ওভেনের ওয়াল টু ওয়াল একদম পুরা মেসাকার হয়ে গেল। পরে প্লেট দিয়ে আমি বের করে নিয়ে ছবি তুলে দিয়েছিলাম, ওটার নাম দিয়েছিলাম সিটা ভুনা। তো আমাদের প্রশ্ন করার স্টাইল দেখে আমি বুঝে গেছি যে নেক্সট এপিসোড আজকে শুরু না করা উচিত, তাই না? জি, অর্ধেক থাকবে জিনিসটা। হ্যাঁ, এই জন্য ইন্টিগ্রেশন টেস্টিং এ অনেক বেশি প্রশ্ন আসছে, তাই না? কিডিং। সো তাহলে যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করতে পারি আজকে। রাশেদ স্যার একটা রিকোয়েস্ট করব, মানে জাস্ট এমনিতে 1 মিনিট অথবা 2 মিনিট বললেই হবে। ইটারেশন টেস্টিংটা নিয়ে একটু আরেকবার একটু বলবেন। কোনটা? ইন্টিগ্রেশন না, ইটারেশন। ও ইটারেশন। এবং আরেকটা জিনিস, আসলে ইটারেশন টেস্টিং না, ইটারেশন মডেল। ও আচ্ছা, মডেল। আচ্ছা। হ্যাঁ, ইটারেশন মডেলে আপনি কিভাবে টেস্ট করবেন? জি, যখন আইটারেশন হয়, আইটারেশন মানে হচ্ছে আপনার একটা মডেল হচ্ছে ওয়াটারফল বললাম, যেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটা শেষ হবে তার একটা ফেজ। আর আইটারেশন হচ্ছে আরেকটা হচ্ছে ইনক্রিমেন্টাল কেমন? সেটা হচ্ছে আমি একটা অংশ করলাম, তারপর আরেকটা অংশ করলাম, তারপর আরেকটা অংশ ডেভেলপ করলাম আস্তে আস্তে, এই মডিউল ওই মডিউল করতে করতে জোড়া দিলাম। আর প্রত্যেকটা মডেলে হয়েছে। তো ইনক্রিমেন্টাল মডেল হচ্ছে আমার অ্যাজাইলও ইনক্রিমেন্টাল মডেল। কিন্তু অ্যাজাইল শুধু ইনক্রিমেন্টাল মডেল না, অ্যাজাইল হচ্ছে ইনক্রিমেন্টাল এন্ড আইটারেটিভ। কিরকম আইটারেটিভ? যে আমি যেটা করতেছি সেটা যতদূর হলো, আবার যদি কোনো ফিচার অ্যাড হয় অথবা কোনো ভেরিফিকেশন, আবার নেক্সট আইটারেশনে করে। নেক্সট আইটারেশন মানেই বুঝতে হবে যে নতুন কোনো ক্যারেক্টারিস্টিক্স অ্যাড হয়েছে, আদারওয়াইজ আমি নেক্সট আইটারেশনে যেতাম না। দ্বিতীয়বার আমি কেন করতে যাবো? প্রথমবারই সাকসেসফুল হয়ে যায়। তার মানে প্রথমবারে যদি সাকসেসফুল হয়ে যায়, ফেইলিওর না থাকে, তাহলে দ্বিতীয়বার যাওয়ার প্রশ্ন আসে না। আর দ্বিতীয়বার যাওয়ার প্রশ্ন আসতে পারে কখন? যদি ফেল করি, অথবা করার পরে কাস্টমার বললো একটু মডিফিকেশন দরকার, অথবা না এইভাবে করলে ভালো হয়। এনিওয়ে, হয়তো ফিচার চেঞ্জ অথবা ফিচার মডিফিকেশন অথবা ডিফেক্ট, যে কোনো কারণে হোক নেক্সট আইটারেশনে যাওয়া লাগতে পারে। যখন নেক্সট আইটারেশনে যাব, তাহলে প্রথম আইটারেশনের জন্য যে টেস্ট কেস ডিজাইন ছিল, সেই টেস্ট কেস ডিজাইন রিভাইজ করতে হবে। তার মানে চেঞ্জ আসতে হবে, না হলে নতুন ফিচার মানে হচ্ছে নতুন টেস্ট কেস। তো তার মানে আপনাকে অবশ্যই নতুন করে টেস্ট কেস ডিজাইন করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমার রিটেস্ট এবং রিগ্রেশন টেস্ট মাস্ট লাগবে। স্যার একটা জিনিস জানতে চাই। আচ্ছা জি ওকে রাজস্থান। আরেকটা ছোট্ট ইস্যু, এটা হচ্ছে হলো আমাদের বিভিন্ন যেই
মানে আমরা যে ভি মডেল দেখলাম অথবা ডাব্লিউ মডেল দেখলাম, এখন প্রত্যেকটা মডেলের আপনার ইন্টারমিডিয়েট হচ্ছে হলো মানে আমাদের অ্যানালাইসিস্ট অথবা ম্যানেজার অথবা টেস্টার সবার কিছু না কিছু পার্টিসিপেশন অথবা রোল অ্যাসাইন করা আছে। তো এরকম কি কোনো হলো আপনার কাছে কোনো সোর্স ডকুমেন্ট আছে যে আসলে কার সাথে কার কি রিলেশন এবং কে কোন রেসপন্সিবিলিটি এখানে প্লে করছে এরকম? অ্যাকচুয়ালি আমি ওইটাই আপনাদের ডেভেলপ করতে বলেছি, আমি তো গল্প বলে দিচ্ছি। জি রাইট ওটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। আপনি যদি ইন্টারেস্টেড হন তাহলে একটা সুন্দর এরকম একটা ডায়াগ্রাম তৈরি করেন আপনার নিজের থেকে, তাহলে আপনার অন্তত অনেক স্টাডি হয়ে যাবে এবং আপনার এটা ভালো একটা কাজ হবে। আমি গুগল ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার দিয়ে দেবো, অপশনাল, আপনি ইচ্ছা করলে সাবমিট করতে পারেন। জি হ্যাঁ, এটা নিয়ে হয়তো জি অনেক মানে টোটাল জিনিসটা অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং আসলে ক্লিয়ার হয়ে যাবে, কনফিডেন্স আসবে যে ওগুলো যে ওকে এক্স্যাক্টলি। আমি ওই জন্য বলছি এটা হচ্ছে দারুণ একটা কাজ হবে, দারুণ একটা কাজ। হ্যাঁ, আপনি ওই যে মানুষের মডেলগুলো তৈরি করে দেন, দেখেন আপনার এই মডেলটাই একটা মানে সবার জন্য বোঝার জন্য একটা দারুণ একটা কাজ হবে। জি থ্যাংক ইউ। জি ওয়েলকাম। তাহলে আজকে কি শেষ করব নাকি? স্যার একটা প্রশ্ন আছে, প্রদীপের ছিল প্রশ্ন, বলেন। স্যার এই কম্পোনেন্ট টেস্টিংটা কি অটোমেশন টেস্টাররাই শুধু করবে? কম্পোনেন্ট টেস্টিং অটোমেশন কেন, আপনি ম্যানুয়ালি করতে পারবেন না? অ্যাকচুয়ালি কম্পোনেন্ট টেস্ট আসলে অটোমেশন আর ম্যানুয়াল টেস্টের মধ্যে পার্থক্য কি? আমি যদি একটা কম্পোনেন্টকে টেস্ট করি, ব্ল্যাক বক্সও করতে পারি, হোয়াইট বক্সও করতে পারি। কিরকম? আমি একটা কম্পোনেন্টকে আমি দেখলাম না, আমি কম্পাইল করে ক্লাস ফাইল দিয়ে দিলাম আপনাকে, সোর্স ফাইল দিলাম না। এখন আপনি কি করবেন? ক্লাসটা লোড করেন, ইম্পোর্ট করেন, করে বসে আপনি কল করেন কোনো একটা মেথডকে, দিয়ে টেস্ট করেন প্যারামিটার দিয়ে আপনি ব্ল্যাক বক্স টেস্ট করেন, আপনি সোর্স কোড দেখার দরকার নাই, তাই না? আবার এই জিনিসটাকে ব্ল্যাক বক্স অটোমেশন করেন, ঠিক আছে, আপনি যে টেস্ট কেসগুলো বলছিলেন আপনি একটা একটা করে চালাচ্ছেন, না চালিয়ে আপনি করলেন কি একবারে একটা স্ক্রিপ্টের মধ্যে দিয়ে দিলেন, এখন খালি রান করে দিলে সবগুলো একসাথে হলো, অটোমেশন হয়ে গেল। আবার ফুল অটোমেশন কিরকম? আপনি অ্যাডজাস্টমেন্ট করে দেন হচ্ছে ডেভেলপারের সাথে, তাহলে অটোমেশন স্ক্রিপ্টগুলো যদি অ্যাডজাস্টমেন্ট করে দেন, ও কম্পাইল করলেই যেন রান করে। বাট কোড নলেজটা একটা থাকতে হবে, মানে যে কম্পোনেন্টটা ইউজ করব ওই কোডগুলো বুঝে তারপর ইয়ে করা। সে একটা যে ফাংশনটা কম্পোনেন্টের যে ফাংশনটা লেখা হয়েছে বা যে ক্লাসটা লেখা হয়েছে সেটা প্রপারলি লেখা হয়েছে কিনা, প্রপার ইনটেন্টেড কিনা, প্রপার ভেরিয়েবল ডিক্লেয়ার্ড কিনা, তারপরে যদি কোনো কোয়েরি থাকে সেই কোয়েরিগুলো ইন্ডেক্সিং ইউজ করছে কিনা, এই ফাংশনটার আউটপুট রেসপন্স টাইম যতটুকু দরকার সেটা আছে কিনা, এগুলো চাইলে ব্ল্যাক বক্স হিসাবে ম্যানুয়ালিও চেক করা যেতে পারে। সবগুলো ব্ল্যাক বক্স না, যেমন পারফরম্যান্সে ব্ল্যাক বক্স করতে পারি, কিন্তু ওই যে ভেরিয়েবল ডিক্লেয়ার কি করেছে না করেছে এটা মেইনটেনেবিলিটি টেস্ট, যদিও এটা হচ্ছে নন ফাংশনাল কোয়ালিটি অ্যাট্রিবিউটস, বাট এটা হোয়াইট বক্স, কারণ ইন্টারনাল স্ট্রাকচার আমাকে বুঝতে হচ্ছে, তো দেখতে হচ্ছে ভেরিয়েবল যদি ডিক্লারেশন কি করলো এটা না দেখলে আবার ব্ল্যাক বক্স কেমনে হয়। আরো মজার জিনিস আছে যখন আমরা ফ্লো চার্ট পড়বো, যে একটা ফাংশন ইজ নাথিং বাট ফ্লো চার্ট। তো ফ্লো চার্ট প্রথমে বোঝা, কোড বাদ দেন, কি ল্যাঙ্গুয়েজ বাদ দেন, আগে ফ্লো চার্টটা বুঝে নেন, যে ফ্লো চার্ট ঠিক মতো আছে, ফ্লো চার্ট টেস্টার আপনি ধরেন বিজনেস ফ্লোটা যদি ঠিক মতো বুঝতে পারেন তাহলে কোড তো আরো সহজ। আরো মজার জিনিস আছে, তো আমরা যখন দেখবো থার্ড চ্যাপ্টারে সম্ভবত আছে, থার্ডেই তো না, থার্ড না, ফোর্থে আছে। সো ওখানে দেখবো যে আমরা কমপ্লেক্সিটি মেজার করব, আমরা যে একটা কোডের কমপ্লেক্সিটি কত। তো ডেভেলপারকে যদি আমি দেখি যে কোডের কমপ্লেক্সিটি বেশি, ডেভেলপারকে বলো তুমি এটা ভেঙে সোজা করো, এইভাবে করো ওইভাবে করো, ডিক্লারেশন দিতে পারবেন আপনি খুব সহজেই। ফারজানা ইয়াসমিন এখন লগ ইন করতে চাচ্ছে, অ্যাকসেপ্ট করব? ক্লাস শেষ, মানে আমার ক্লাসে আলহামদুলিল্লাহ এত বরকত যে স্টুডেন্ট সংখ্যা যেমন, এবং ক্লাসের শেষ মুহূর্তে একজন এসে জয়েন করছে। না স্যার, আপু ছিল মেবি ওই যে লাস্ট সময় আপনি শেষ করতে চাইছেন মানে বের হয়ে গেছে। না আমার ফ্লাকচুয়েট করেছে ইন্টারনেট। ও আচ্ছা, যাই হোক, তাহলে অন্য আইডি দিয়ে ঢুকছেন তাই না? অন্য না সেম আইডি দিয়ে ঢুকেছি, আমার হচ্ছে নেটটা হচ্ছে ফ্লাকচুয়েট করেছে, আমি বের হয়ে গেছি, তারপর আবার আমাকে অ্যাকসেপ্ট করা লাগলো যে
নেট ফ্ল্যাকচুয়েট করলেও এক আইডি দিয়ে আপনার ঝামেলা হয় না আর কি, অন্য আইডিতে ঢুকলেই অন্য আইডি দিয়ে ঢুকছেন আপনি, খেয়াল করেন না এই জন্য। আর তাছাড়া আপনি যেহেতু সামনে ছিলেন না, ফ্রন্ট বেঞ্চার না আপনি, এই জন্য আপনাকে দেখি নাই বলে আমার মনে হলো যে এখনই আসলেন আপনি। এমন হয় কি স্যার, ওই কম্পিউটারে 2-3টা আইডি থাকে, এর কারণে হইতে পারে। হ্যাঁ ওইটাই হয়েছে। একটাই আইডি অবশ্য। এই যে ফারজান এখন লেফট দেখালো, আর একটা আইডি দিয়ে লেফট দেখাচ্ছে। আমি একই আইডি দিয়ে ঢুকেছি, আমার একটাই আইডি, জানি না কেন হচ্ছে। ওটা মানে স্ক্রিনে আপনার যে ল্যাপটপে হয়তো 2টা আইডি ওপেন করা আছে, আপনি জানেন না, 2টা ইমেল অ্যাড্রেস। আচ্ছা মেবি এখন ইমেল অ্যাড্রেস একটা আছে, কিন্তু আসলে ইয়েতে সেশনে আছে 2টা ব্রাউজারে, একটা পার্সোনাল আর একটা হচ্ছে এই বিজিআইটি এর ইমেল অ্যাড্রেস। আচ্ছা রাশিদ, আরেকটা ছোট্ট জাস্ট একটু জানার ছিল, সেটা ছিল এই যে আমাদের ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স অথবা এক্সপেরিয়েন্স বেস, মানে স্ট্যাটিক ডাইনামিক টেস্টিং, এগুলো তো আরো ইলাবোরেটলি আমরা পরের ক্লাসগুলোতে মানে বুঝবো। হ্যাঁ চ্যাপ্টার 3 তে আমরা পড়বো হচ্ছে রিভিউ, স্ট্যাটিক টেকনিক। আচ্ছা, তারপরে চ্যাপ্টার 4 এ পড়বো ডাইনামিক টেস্ট কেস ডিজাইন টেকনিক পড়বো, ওখানে হচ্ছে একদম এলাবোরেটলি পড়বো আমরা, সবথেকে বেশি কোশ্চেন আসবে ওখান থেকে। আচ্ছা স্ট্যাটিক এবং ডাইনামিক গুলো পরে আরো এলাবোরেটলি আমরা বুঝবো, তাই না? আচ্ছা হ্যাঁ ভাই, আগের চ্যাপ্টার থেকে আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, বলতে পারবো? বলেন। টেস্টিং এর এক্সিট ক্রাইটেরিয়ার সাথে রিসোর্স অ্যালোকেশনের কি কোনো সম্পর্ক আছে কিনা? আপনি এক্সিট ক্রাইটেরিয়া তো সেট করবেন হচ্ছে কার সাথে, কাস্টমারের সাথে, তাই না? যে আপনি কতদিন পর্যন্ত টেস্ট করলে বলবেন টেস্ট কমপ্লিট হয়েছে। এটা তো এটার উপর আপনার তো প্রজেক্ট প্ল্যানের উপর ডিপেন্ড করছে রিসোর্স অ্যালোকেশন। এক্সিট ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে আপনার কাস্টমারের সাথে আপনার এগ্রিমেন্ট, যে কত দূর পর্যন্ত টেস্ট করলে আপনি বলবেন টেস্ট কমপ্লিট হয়েছে। তার জন্য আপনি রিসোর্স অ্যালোকেশন কি করবেন সেটা আপনার ব্যাপার। আপনি কম রিসোর্স যদি পারেন তাহলে এফিশিয়েন্ট প্রজেক্ট ম্যানেজার হয়ে যাবেন, আর যদি বেশি রিসোর্স লাগে তাহলে ইনএফিশিয়েন্ট প্রজেক্ট ম্যানেজার হবেন। বাট রিলেট করতে হবে। এখন অবশ্যই রিসোর্স ম্যানেজমেন্টের জন্য আপনাকে জানতে হবে যে কত ভলিউম অফ ওয়ার্ক, তারপরে হচ্ছে কত দিনের মধ্যে শেষ করতে হবে, তাই না? আর কত দিনের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে, তার মধ্যে আসবে এক্সিট ক্রাইটেরিয়া, তো তার ভিতরে হতে হবে। এক্সিট ক্রাইটেরিয়াটা 3 ধরনের এক্সিট ক্রাইটেরিয়া আছে, একটা হচ্ছে রিস্ক বেসড, আর একটা হচ্ছে বাজেট এন্ড টাইম বেসড, তাই না? তো রিস্ক মিনিমাইজেশন হয়ে যায়, তাহলে আপনি টেস্ট করবেন কেন? খামাখা তার কাজ করার দরকার নাই। বলে কেন টেস্ট করছেন? বলে কাম নাই তো টেস্ট করছি। তাহলে ওই রিসোর্স অ্যালোকেশন এটার সাথে কোনো রিলেটেড না এক্সিট ক্রাইটেরিয়ার সাথে? না, অ্যালোকেট একবারে ডিরেক্টলি না বলা যাবে না, কারণ এক্সিট ক্রাইটেরিয়ার সাথে রিসোর্স তো অবশ্যই রিলেটেড, কারণ আপনার রিসোর্স তো লাগবে। আপনি যদি এক্সিট ক্রাইটেরিয়া বলেন টাইম বেসড, আপনি বললাম যে 1 মাসের মধ্যে করে দিতে হবে, 1 মাসের মধ্যে করলে আপনি কয়জন লাগবে আবার বোঝেন? কস্ট আছে, টাইম আছে, এক্সিট ক্রাইটেরিয়ার সাথে রিলেটেড, তাই না? হ্যাঁ, তো রিলেশন তো হবেই, কিন্তু আপনি ডিরেক্টলি প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে রিসোর্স রিলেটেড, আর প্রজেক্ট ম্যানেজমেন্ট তো ডিপেন্ড করছে এগুলার উপরে, কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স, এক্সিট ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে কি কত ধরনের কত ফাংশন পয়েন্ট আছে, ক্যালকুলেশনস, এগুলোর উপর ভিত্তি করে আপনি রিসোর্স অ্যালোকেশন প্ল্যান করবেন। রিসোর্স হতে পারে টাইম রিসোর্স, তারপরে হিউম্যান রিসোর্স এন্ড আদার রিসোর্স। স্যার, এক্সিট ক্রাইটেরিয়াটা পুরোপুরি মানে ডাইরেক্টলি রিসার্চ ম্যানেজমেন্টের সাথে অতটা মনে হয় স্যার মানে সম্পৃক্ত না, কারণ এক্সিট ক্রাইটেরিয়া তো থাকবে যে মানে কিছু ক্যাটাগরি বা কিছু প্যারামিটার থাকবে যেটা থেকে বুঝতে হবে যে আমার টেস্টিং কখন আমি শেষ করব। সেখানে এটা যে টাইম বেস যদি থাকে তখন হয়তো যে এত আওয়ার লাগবে, এত আওয়ার লাগলে কতগুলো রিসোর্স কাজ করবে এরকম ভাবে হতে পারে, বাট মানে রিলেশন আছে নাই বলা যাবে না, একটু দূর একটু ডাইরেক্টলি বলা যাবে না, হয়তো স্যার একটু ক্লোজ আর কি, অত ডাইরেক্ট ঘুরে আসবে। আসলে রিসোর্স হচ্ছে প্ল্যানের উপর আছে, প্ল্যানিং এর সাথে, সো প্ল্যানিং এর সাথে রিসোর্স আছে, আর এক্সিট ক্রাইটেরিয়া প্ল্যানের সাথে আছে। থ্যাংক ইউ ভাইয়া, ওয়েলকাম। স্যার, ওই ফার্স্ট চ্যাপ্টারে পড়ানোর সময় আপনি বলেছিলেন যে 7টা প্রিন্সিপালের মানে মুখস্থ করার একটা সূত্র আছে,
তো ওইটা পরবর্তীতে আর বলেন নাই আসলে যে আর কি সূত্রটা কি, মানে আর কি সূত্র বলেছিলাম নাকি? যে ইজিলি মনে রাখা যাবে না সাতটা না, ওইটা আপনাদের বলেছিলাম যে আপনারা বানায় নিয়েন। ও আচ্ছা, আমাদের বানিয়ে নিতে বলছিলেন। হ্যাঁ আপু ওইটা বলছিল মনে হয় স্যার, ওই যে ইসের কিউ অ্যাট্রিবিউটস, রাইট রাইট রাইট, ওই যে ভাইয়া যেটা বলেন আইজক আর হচ্ছে পারফিউম আর পারফিউম, এইটার কথা বলছিল। এখন আপনি 7 প্রিন্সিপালটা মনে করার জন্য আপনি কতগুলো ওয়ার্ড চুজ করে নেন। প্রথম কথা হচ্ছে অ্যাবসেন্স অফ ডিফেক্ট, দ্য প্রেজেন্স অফ ডিফেক্ট। প্রেজেন্স অফ ডিফেক্টের কি নেবেন তাহলে? প্রেজেন্স নেবেন, একটা কিছু নেন। তারপরে এক্সহস্টিভ টেস্টিং, এক্সহস্টিভ নেন, ই নেন। আচ্ছা, তারপরে কি নেবেন? তারপর আরডি টেস্টিং এর ই নেন। তারপরে হচ্ছে ডিফেক্ট ক্লাস্টারিং, তাহলে ক্লাস্টারিং সি নেন। তারপরে হচ্ছে পেস্টিসাইড প্যারাডক্স এর পি নেন। পেস্টিসাইড প্যারাডক্স দুটো পি আছে, দেখুন একটা পি নেন। এরপরে হচ্ছে কনটেক্সট ডিপেন্ডেন্ট, কনটেক্সট ডিপেন্ডেন্টের কি নেবেন? সি নেন। আর কি নেবেন? এরপরে হচ্ছে এরর ফ্যালাসি, এফ নেন। নিয়ে কিছু বানানোর চেষ্টা করেন। এটা মনে হয় আমি একটু যদি অ্যাড করি, বলছিলাম মনে হয় এর আগেও, ফাহমিদাও মনে হয় খেয়াল করেন নাই, সেটা হচ্ছে ওই আইজ্যাকের ওইটার সাথে সাথে এই যে প্রিন্সিপালস অফ সফটওয়্যার টেস্টিং, তখন কিন্তু বলছিলাম যে আমি একটা বানাইছিলাম যেটা টেস্টিং অ্যাট ডিপ। টেস্টিং দিয়ে আপনি টেস্টিং অ্যাট ডিপ আর কি, যদিও এটার কোনো সেন্টেন্সের কোনো আক্ষরিক কোনো মানে নাই, কিন্তু তারপরও আমি এটা এইভাবে বসাইছিলাম যে টেস্টিং অ্যাট ডিপ যদি হয়, ইন দ্যাট কেস টেস্টিং দিয়ে আমরা ধরতে পারি যে টেস্টিং শোস প্রেজেন্স অফ ডিফেক্টস, এর অ্যাট হচ্ছে অ্যাবসেন্স অফ এরর ফ্যালাসি, আর টি হচ্ছে টেস্টিং ইজ কনটেক্সট ডিপেন্ডেন্ট, আর ডি হচ্ছে ডিফেক্ট ক্লাস্টারিং, ই হচ্ছে এক্সহস্টিভ টেস্টিং, আর্লি টেস্টিং এন্ড দেন পেস্টিসাইড প্যারাডক্স। দেন আপনি বলছিলেন যে এটা আসলে সিকোয়েন্স আছে, বাট আমি বলছিলাম যে এটা জাস্ট মনে রাখার জন্য বলা আর কি। তারপরে ধরেন একেবারে ওয়ার্ড না হলেও অ্যাটলিস্ট, যেমন বদমাসটা বাংলার সাথে মিলেছে বলে আমরা না তো মনে রাখতে পারি বদমাস। ইংরেজরা কি করে বুঝবে যে বদমাস মানে আমাদের দেশে যে দুষ্টু বালক? সেটাই। টেস্টিং এট ডিপ তার মানে হচ্ছে ট্যাড ডিপ বলতে পারি আমরা, ট্যাড ডিপ। স্যার যদি একটু আগের প্রশ্ন, এরর ফ্যালাসিটা একটু আরেকবার বলবেন হালকা করে, ওইটা মানে বুঝতে পারি না ভালোভাবে। এরর ফ্যালাসি হচ্ছে যে একটা মিথ্যা মানে অহংবোধ, মানে আমাদের অনেক টেস্ট করি আমি, এরকম একটা ভাব, হ্যাঁ, যে আমি তো সব থেকে ভালো টেস্টার ভিজিআইটির মধ্যে, আমার রেকর্ড আছে, আমি সব থেকে বেশি টেস্ট বা ডিফেক্ট রিপোর্ট করি, হ্যাঁ, আমি অ্যাওয়ার্ডও পাইছি, অমুক পাইছি, এই সমস্ত ফ্যালাসি আছে। অ্যাকচুয়ালি আপনি কতগুলো ডিফেক্ট পাইছেন এইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কত সিরিয়াস ডিফেক্ট পারেন আপনি। আচ্ছা আচ্ছা, আমরা হিরো বলি কাকে? আমরা হিরো বলি এমন একটা বাচ্চা ছেলেকে যে সারা রাত একটা আঙ্গুল দিয়ে রাখছিল একটা একটা কি বলে ড্যামের ভিতরে, যাতে করে ড্যামটা বা বাঁধটা যেন ভেঙে না যায়, এরকম ছিল না হিরো? বা আমরা হিরো চিনি কাকে? সে গায়ের কাপড় খুলে রক্ত মানে আঙ্গুল কেটে রক্ত দিয়ে ট্রেন থামাইছিল, তাই না? এগুলো হচ্ছে হিরো। আর আমরা যদি এরকম বলি যে আমি অনেক টেস্ট করেছি, এই ঝাড়ু দিছি, অমুক করছি, ক্লিন করেছি, দিস ইজ নট, দিস ইজ ফ্যালাসি যে আমি অনেকগুলো টেস্ট করছি। আপনি যা টেস্ট করেছেন সব হচ্ছে কসমেটিক টেস্ট। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি। মানে আমি এটাকে তো এইভাবে বলা যায় যে অ্যাবসেন্স অফ এরর ফ্যালাসি, যে আমি যে সিস্টেমটা বিল্ড করতেছি আমার ক্লায়েন্টের জন্য, সেটা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, এখন আমি এখানে যত ধরনের বাগ পাই না কেন, এটা আসলে ভ্যালুলেস। যদি যে সিস্টেমটা বিল্ড করতেছি সেটা যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল না করে অথবা আনইউজেবল হয় ক্লায়েন্টের জন্য। এক্স্যাক্টলি। এখানে স্যার এই ইম্পর্টেন্ট ইস্যু লেস ইম্পর্টেন্ট ইস্যুর কথাটা মানে টার্ম টানলে ভালো হয় আর কি, মানে ডাইরেক্ট কসমেটিকটা, কারণ কিছু কিছু প্রজেক্ট আছে শুধুমাত্র কসমেটিক বেসডই, দেখা গেল যে ক্লায়েন্টের কাছে খুব ইম্পর্টেন্ট স্যার এই মানে। আমি কসমেটিক বলতে অ্যাকচুয়ালি কি বুঝি আমরা আসল চামড়ার উপর দিয়ে কোনো কিছু লাগানো, তাই না কসমেটিক্স? কারণ হচ্ছে যে আমি 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 যদি স্কিনটা ঠিক না রেখে স্কিনটার উপরে প্রলেপ লাগিয়ে প্লাস্টার করে ঘুরে বেড়াই, তাহলে কি ওটা ভালো হবে? ওটা টেস্ট
বরঞ্চ আমার টেস্ট করা উচিত স্কিন ডিজিজ গুলো সব যেন দূর হয়ে যায়, তাই না? আমার টেস্ট আমি স্কিনের প্রবলেম আর হার্টের প্রবলেম কোনটা দেখাবো আগে? হার্ট স্যার। হ্যাঁ, তার মানে ফ্যালাসি হচ্ছে যারা ছোটখাটো কাজ নিয়ে অহং বোধ থাকে নিজের, যে আমি হচ্ছে অনেক কিছু করছি। আমার কাজিন আছে, আর্মি অফিসার ছিলেন, রিটায়ার্ড। তো সে আমাকে বলতো যে দেখো তোমার দুলাভাই হচ্ছে এমন একটা গর্ধব টাইপের লোক, আমার যদি শুনে যে আমার হাত অ্যাক্সিডেন্টে কেটে গেছে বা নষ্ট হয়ে গেছে, সে নিজের হাত কেটে নিয়ে দৌড় দেবে, সে জানবেও না যে এটা ক্রস ম্যাচিং করে মিলবে কিনা। সো দিস ইজ ফ্যালাসি। মানে আপনি আরেকটা এক্সাম্পল দিই, ওই যে গাছ ঠেলা বলছিলাম না, সারাদিন আপনি ঘেমে গেছেন, মানে অসম্ভব পরিশ্রম করে ঘেমে গেছেন, কি করেছেন? গাছ ঠেলেছেন। ফিজিক্সের একজন বললো যে নড়েছে, বলে না নড়ে নাই, অনেক পরিশ্রম করেছেন আপনি, অনেক ক্যালোরি খরচ হয়েছে, আসলে কোনো কাজ হয় নাই। আচ্ছা, এই জিনিসটা আমি প্রশ্ন করব, ভুলে গেছি আমি। এই যে স্যান মানে কি? স্যান জাপানিজ ভাষায় ওই যে কোন পারসনকে মানে জনাবকে স্যান বলা হয়, জনাব জাস্ট। ও এজ আছে, ওই এজের উপরে গেলে সান বলে আর কি। আর মেল ফিমেল অবজেক্ট প্রজেক্ট সবই হচ্ছে সান, মানে জাপানে। এটা কি সান না স্যান? সান। আমরা তো সূর্যের সানের উচ্চারণ নেই, সান আর কি। আচ্ছা, সানের উচ্চারণ হবে। বাচ্চা আবার চান বলে। চাঁপাইনবাবগঞ্জের লোকজন চান বলবে, তাই না? চানকে না স্যার, যদি বাচ্চা হয় মানে বাচ্চাদের আবার চান চান বলে, সান বলে না, চান বলে। ও স্পেলিং ও আলাদা? হ্যাঁ, চান, CHAN। জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। আমার হাতে এটা দেখছেন, এটা হচ্ছে একটা বেল্ট পরাই দিছে পুলিশ এসে, কোয়ারেন্টাইনে থাকার বেল্ট। এটা খুলে ফেললে 2 বছরের জেল হবে আমার। সেদিন আমি খেয়াল করি না, এমন হচ্ছে ঘড়ি পরে আসি, হাত দিয়ে খুলতে গেছি ঘড়ি হিসাবে, পরে দেখি খুলে না কেন, ও আচ্ছা এটা তো এই জিনিস। একে 14 দিন পরে থাকতে হবে। হ্যাঁ, 16 তারিখ পর্যন্ত। ভাইয়া টেস্ট করে দেখতে পারেন খুলে। খুললে হবে কি, এটা ছিঁড়ে যাওয়া মানে হচ্ছে ও যখন আমাকে ডেট হবে সেই সময় আমাকে লাগাতে, এটা কিন্তু পুলিশ কেস হয়ে যাবে। সো আমার কাছে একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট আগে নেবে, সাবমিট করবে এবং ওরা নিজেরা খুলবে। যদি ছেঁড়া দেখে দেন আমাকে পুলিশ অ্যারেস্ট করবে। এটা সিরিয়াস খুব। এটা কি সবার জন্য মানে দিচ্ছে হাতে যে ইয়াটা? কোয়ারেন্টাইনে যারা থাকবে, কোয়ারেন্টাইনে যারা, আমরা সবাই কোয়ারেন্টাইনে, পুরো ইউনিভার্সিটি এখন। কারণ আমাদের প্রায় 50 জন স্টুডেন্ট করোনা এফেক্টেড। সম্ভবত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এটাকে কন্ট্রোল করার জন্য আসবে। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন না থাকে। ওকে, আল্লাহ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ রাসূলুল্লাহ। ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। হ্যাভ এ নাইস ডে এভরিওয়ান। বাই বাই। আল্লাহ হাফেজ। বাই।